Introduction to lighting in 3ds Max and use of OmniLight. Already আমরা OmniLight use করছি, but light and adjust the parameters, target and tree camera, different camera shots. আমরা আজকে আমাদের টপিকস তুলনামূলকভাবে কম আছে, অসুবিধা নেই। কম বেশি ব্যাপার না। এখন দেখি ব্যাকগ্রাউন্ডে এটা আগে নিয়ে আসি। যে প্রবলেমটা বলছিলেন এই সারফেসের প্রবলেম ওইটাই হয়েছে, উল্টা পাল্টা জায়গায় ঘুরে গেছে। এই যে এনভায়রনমেন্ট ম্যাপের মধ্যে ক্লিক করছেন, এখানে বিট ম্যাপ দিয়েছেন, রাইট? জি, বিট ম্যাপ। আর ম্যাডামের একটা হয়েছে আরেকটা হয় নাই, এমন তো হওয়ার কথা নয়, সবসময় হবে। একবার যদি হয় তাহলে সবসময় হবে। হ্যাঁ, এটা একবার হবে একবার হবে না, এমনটা কখনোই হবে না। আমার ইম্পোর্টেও সমস্যা হয়েছিল। আর আমারটা একবারও হয়নি স্যার। এই যে দেখেন, ওই যে বললে ইয়ের মধ্যে পড়ে গেছে ম্যাট্রিক। দেখেন এই সারফেসটা এমনিতে একটু বাঁকা, এই জন্য এই ধরনের বাঁকা সারফেস না নেওয়াই ভালো। আর আপনি যেখানে ধরেন ক্লায়েন্ট যেখানে বাড়ি বানাবে বা ই করবে, বেশিরভাগই দেখবেন যে এটা তো প্লেন ল্যান্ডই হবে, তাই না? বাঁকা ল্যান্ড নিচ্ছেন, অসুবিধা নাই। হ্যাঁ, এই বাঁকা ল্যান্ডটা নেওয়ার জন্যই ঝামেলাটার সূত্রপাত হচ্ছে। কারণ দেখেন এটা কিন্তু একটু ঢালু, দেখছেন? এবং এই জায়গাটা কিন্তু কার্ভ। সো আপনি যদি একটা সেট করেন, অনেক কার্ভ না? এই যে এটা কত উঁচু, এটা দেখেন কত নিচু। তো এখানটায় আপনি যে প্লেনটা যে নিবেন, ওই প্লেনটা কিন্তু এটার সাথে মিলিয়ে নিতে হবে। যদি প্লেনটা আপনি এটার সাথে মিলিয়ে না নিতে পারেন, তাহলে তো আপনার এই প্লেনের কাজ হচ্ছে সে শ্যাডোটাকে ধরে ওই জায়গায় ফেলবে, মানে ইমেজের উপরে ফেলবে, ফেলে সে নিজে ভ্যানিশ হয়ে যাবে। ওই যেমনটা আপনারা ভুল করে অবজেক্টের উপরে দিচ্ছেন, অবজেক্ট ভ্যানিশ হয়ে গেছে। ওর কাজই হচ্ছে যে এটাকে ধরবে। এখন এটাকে যদি আমি, এই জন্য আমরা ক্যামেরা সেট করি জিনিসটা একটু বোঝার জন্য। আমি বলছিলাম যে রিয়াল যদি আপনারা ছবি তুলে করতেন, আপনারা কেউই তো ছবি তুলে করেন নাই, কারণ কি? ওইরকম তো মানে মেঘলা ছিল, রোদ পাওয়া যায় নাই। এই আমারটা আমি নিজে তুলে তারপরে করছি। হ্যাঁ, এটা ভালো হয়েছে, এই জন্যই সুন্দর হয়েছে। না, এটা আসলে আমি তো ওইটাই অ্যাসাইনমেন্ট বলছিলাম না, যে এটা একটু নিজেদের কিন্তু এই জিনিসটা করতে হবে। কারণ আপনি যে ছবিটা চুজ করছেন ওইটাও তো একটা ব্যাপার, যে আপনি কিভাবে ছবিটা চুজ করলেন, আলোটা ছায়াটা দেখে। যাক, সামনে এখন আর বৃষ্টি টিষ্টি নাই। হ্যাঁ, এটা আবার করেন, কারণ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। স্যার অবশ্যই করব, চেষ্টা তো অনেক করছি। হ্যাঁ, এই যে ধরেন এটা একটা নিলাম, এটা আমরা একটু এক্সট্রিম মোডে নিচ্ছি, অল্টার এক্সট্রিম মোড না, এক্সট্রিম মোডে। যে এখন দেখেন এই জিনিসটা কিন্তু আসলে এমন যদি আমি রাখি, এটা ভুল হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমার এই সারফেসটা তো এরকম না। হ্যাঁ, প্রথমত এটা মাঝখানে একটু কার্ভ আছে, সো এটাকে বেন্ড করতে হবে। এই জন্য নিয়ম হচ্ছে যে এই ধরনের উল্টাপাল্টা সারফেস না নেওয়া ভালো। কারণ আপনার ক্লায়েন্টের যেখানে বাড়ি বা কিছু করবেন, খুব কম ক্ষেত্রেই হয়তো বা ওরকম ঘটনা ঘটবে যেখানে আপনার এই সমস্যাটা আপনি ফেস করবেন। এই দেখেন এই সারফেসটা একটু এরকম এরকম কিন্তু কার্ভ আছে, বুঝছেন? তো আমি এই যে বেন্ড মডিফায়ার দিয়ে, আমরা যে বেন্ড মডিফায়ার দেখছিলাম না, সেই বেন্ড মডিফায়ার দিয়ে এটাকে একটু বেন্ড করে নিলাম। শুধু এটা বেন্ড করলেই হবে না, এটা আরো কাজ করতে হবে। কারণ দেখেন এইটা সারফেসটা আবার এরকম, বুঝছেন? এইটাই এই যে জটিল অবস্থা এরকম। সো এটার সাথে যতটুকু সম্ভব এই যে ওই জায়গার সাথে এটাকে মিলিয়ে কাজটা করা লাগবে, বুঝছেন? যতটুকু সম্ভব এই যে এরকম মিল এইভাবে করে নিয়ে তারপরে ধরেন এই জায়গাটা আমরা প্লেস করলাম। দেন এইখানটাতে এবার আমরা এই যে এখন আপনি যা সেট করেন, সিলিন্ডার বসান আর যাই বসান, আমি একটা সিলিন্ডারই মনে করেন বসা, এই যে ঠিক আছে। তো এইটা আমরা দেখবো যে এটা কি অবস্থা হয়। এখন এখানে দেখেন এইদিকে শ্যাডো কাস্ট করছে, সো আমাদের লাইটটা এই সাইডে থাকবে। আমরা এখান থেকে স্ট্যান্ডার্ড লাইট, টার্গেট ডাইরেক্ট, হ্যাঁ, এই টার্গেট ডাইরেক্ট লাইট। দেন এটা অনেক লম্বা শ্যাডো, তো যেহেতু লম্বা শ্যাডো, এটা খুব বেশি উপরে না, এরকম একটা জায়গা, এরকম একটা জায়গা, এমন একটা জায়গায় প্লেস করলাম এই। এবং এটা যে কাজটা করতে হবে, এটা সিলেক্ট অবস্থায় মডিফাইতে যেয়ে
এই যে ডিরেকশনাল প্যারামিটার, এখান থেকে এটার এই হটস্পট বা বিম, এই যে এই ভ্যালুটা বড় করে নিতে হবে, বুঝছেন? এটা কতটুকু জায়গা জুড়ে পড়ছে এটা আসলে ডিপেন্ড করছে তার এই যে হটস্পট বা বিম, ফল অফ বা ফিল্ড এটার উপর। আমার এটা ড্রয়িংটা দেখানো লাগতে পারে। আচ্ছা, হটস্পট বা বিম, ফল অফ বা ফিল্ড, এটা বিষয়টা কি? আপনারা টর্চ লাইট দিয়ে যখন আলো জ্বালান তখন খেয়াল করছেন যে টর্চ লাইটের আলোটা যে জায়গাটায় পড়ে মাঝখানে একটা জায়গায় কিন্তু অনেক আলো থাকে, তাই না? জি স্যার। আর চারপাশে একটু কম আলো থাকে। তো ওই যে মাঝখানে যে জায়গাটা বেশি আলো ওইটা হচ্ছে হটস্পট। মাঝে যে জায়গাটায় বেশি আলো ওইটা হচ্ছে হটস্পট, আর চারপাশটা হচ্ছে ফলক। এভাবে এটা হটস্পট বা ফিল্ড, ফলক বা হটস্পট বা এটা কি বলছে, হটস্পট বা এটাকে বিম বলতে পারেন, অথবা ফলক অথবা ফিল্ড বলতে পারেন। ঠিক আছে, কিছু কিছু টার্মস একটু মনে রাখা দরকার। হ্যাঁ, আমি তো অন্যান্য জায়গায় একটু টেস্ট নেই, আপনারা কি টেস্টের কথা শুনলে ভয় পাবেন না? কিসের আবার টেস্ট? হ্যাঁ, জানলে হয়তো টুকটাক কিছু জিনিস পড়াশোনা করা হইতো, নাকি একটু মনে রাখার চেষ্টা করতেন। জি। পরীক্ষার কথা শুনলে সবাই আবার ঘাবড়ে যাবে, তখন দেখা যাবে যে উপস্থিতি অর্ধেক হয়ে গেছে। না স্যার, পরীক্ষা না নিলে তো আমরা বুঝতে আপনিও বুঝতে পারবেন না আমরা কতটুকু একটু টেস্ট নেওয়া লাগে, বুঝছেন? ঠিক আছে, আমরা রেডি কিন্তু স্যার। সব জায়গায় নেই, এটা আপনাদের জন্য ভালোই হবে। এটা তো এমন কিছু না যে কম পাইলে কি বেশি পাইলে কি, কম পাইলে বুঝবেন এই জিনিসগুলা জানা দরকার ছিল। হ্যাঁ, ঠিক না? কি বলেন? ইয়েস স্যার, অবশ্যই। আচ্ছা, এটা আর কয়েকটা ক্লাস জাগার 2টা ক্লাস পরে এই ধরেন 10-15 মিনিট হয়তো আমি ছোট একটা টেস্ট দিলাম। অন্যভাবে কিভাবে নিব এটা আমি পরে ঠিক করবো না, এখন এটা নেওয়ার কিছু নাই। তো আজকে তো আমরা লাইভের প্রবলেম নেই স্যার, যা ঝরা ঝরে গেছে। আমরা এই যে 18 জনই দেখবেন। তাই না? স্যার পরীক্ষা কোন কোন বিষয়ের উপর নিবেন একদিন আগে একটু বলে দিবেন, আমরা তাইলে ওগুলো একটু একদিন আগে না, আমি 7 দিন আগে বলে দেবো, 7 দিন আগে। স্যার ওই যে ইন্টার্নশিপ আছে না স্যার, আমরা 18 জন ইন্টার্নশিপে চলে যাব। রাইট। হ্যাঁ, আপনারা চাইলে ইন্টার্নশিপ করতেও পারেন, বুঝছেন? আমার যে প্রতিষ্ঠান আছে ওখানেও করতে পারেন ইন্টার্নশিপ। স্যার কেউ না করলে স্যার অবশ্যই ব্যবস্থা করে দেবেন। তাহলে তো স্যার খুবই ভালো হয়। আচ্ছা, এই যে এই লাইটটার আমরা এই ভ্যালুটা যদি বাড়িয়ে দিই, দেখেন এটা অনেক জায়গা করবে। আর প্রথমে আমাদের যেটা দেখতে হবে, এখানে আমরা দেখব যে এই শ্যাডোটা এটার সাথে সিমিলার হচ্ছে কিনা, এটা খুবই জরুরি। হ্যাঁ, শ্যাডো এইটা যে অ্যাঙ্গেলে আছে সেম অ্যাঙ্গেলে আছে কিনা। সো এটা আমরা একটা টেস্ট রেন্ডার করব, কিন্তু শিফট এফ দিয়ে এই যে এটা একটু দেখে নিতে হবে ক্যামেরার স্ক্রিনটা, বুঝছেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ, আপনারা এই কাজটা করছেন কিনা জানি না। শিফট এফ দিয়ে ফ্রেমটা সেট করে নিতে হবে, শিফট এফ। জি স্যার, এটা করছি। আচ্ছা, গুড। এইবার যদি আমরা এটাকে একটা রেন্ডার করি, কুইক রেন্ডার, দেখেন এটা কিন্তু এখনো এখানে শ্যাডোটা আমরা দেখছি না এটা। হ্যাঁ, তার মানে এটা লাইটটা কোন পর্যায়ে আছে, আমাদের এটা শ্যাডোটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি না। দেখেন এটা শ্যাডো কই, শ্যাডো নাই। শ্যাডোটা নাই কেন এটা বুঝতে হবে। এই এটা আরেকটু উপরে আমরা নেই, এরকম। এই যে শ্যাডো না থাকার কারণ বুঝছেন তো? কারণ হলো এটা আসলে এত উপরে আছে, শ্যাডোটা চলে গেছে এইদিকে, শ্যাডো পড়ে নাই। দেখেন এই যে এখানে আমরা বুঝছি যে এটা কিন্তু অনেক উপরে আছে। সো এটাকে তো আমাদের গ্রাউন্ডেড করতে হবে। গ্রাউন্ডেড করতে হবে, এই যে বাঁকা সারফেস হওয়াতেই এই প্রবলেম, কারণ এই সারফেসটা এদিকে ঢালু, ওই সাইডটা উঁচু এই সাইডটা নিচু। দ্যাটস এটা কিন্তু একটু চ্যালেঞ্জিং, বুঝছেন? এই দেখেন এই যে এদিকে উঁচু এদিকে নিচু, যে কারণে এটা যদি সমতল হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম নেই। এই এবার দেখেন এই যে এখন ছায়া পড়ছে, কিন্তু তারপরেও বোঝা যাচ্ছে যে এটা এখনো সামহাও এটা উপরে আছে, পুরোপুরি গ্রাউন্ডেড হয়নি। কারণ শ্যাডোই আমাদের বলে দিবে যে সে গ্রাউন্ডে আছে কিনা।
শ্যাডো এখানে এই জন্য একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। সরি, এই যে এই ভিউপোর্টটা, এটা যাতে মিস না হয় আমরা এটাকে লক করে দিলাম। এই যে লক, হ্যাঁ, লক ভিউপোর্ট, তাহলে আর অন্য ভিউপোর্ট রেন্ডার হবে না। এই যে এবার দেখেন এটা ঠিক মতো ল্যান্ডের উপরে আছে, বোঝা গেছে? আচ্ছা, এটা এবার ল্যান্ডের উপর আছে, আমরা বুঝলাম। এইবার আমরা করব কি, এই শ্যাডোটা মোটামুটি এই সাইডটা দেখেন একদমই ডার্ক, সো আমাদের আরেকটা লাইট লাগবে এই ডার্কনেসটা দূর করার জন্য। এই ক্ষেত্রে ওমনি লাইটও কাজ করে না স্যার? হ্যাঁ, না, একটা ওমনি লাইট কাজ করবে। আমরা একটা ওমনি লাইট আদার সাইডে নিচ্ছি। আজকে আমরা এই লাইটের নিয়ম কানুন গুলো আরো ক্লিয়ারলি জানবো, তখন আরো ভালো হবে। হ্যাঁ, তখন আরো ভালোভাবে আমরা বিষয়গুলো বুঝতে পারবো যে কেন, কি কারণে, কিভাবে লাইট দিতে হয়। এটা নিলাম, কারণ দেখবেন যে অনেক জায়গায় অনেকে শিখে, কিন্তু যেটা হয় কি যে মূল বিষয়গুলো না জানলে এটা ওই যে ব্লাইন্ডলি জানা হয়, মানে অন্ধভাবে একটা জিনিস শেখা, যে ভিতরের বিষয়গুলো ব্যাখ্যা ছাড়াও শেখা যায়, কিন্তু ব্যাখ্যা ছাড়া শিখলে এটা বেশি দিন মনে থাকবে। মানে আপনি অ্যানিমেটর হইতে পারবেন না, অপারেটর হবেন। ওই যে ইউটিউব থেকে আমরা যা শিখি মানে হ্যাঁ, ম্যাক্স অপারেটর, বুঝছেন না? না, আমরা বলি যে ম্যাক্স অপারেটর। তো ম্যাক্স অপারেটর আর অ্যানিমেটরের মধ্যে কিন্তু পার্থক্য আছে, বুঝছেন না? অপারেটর কি করে? অপারেটর শুধু অপারেট করে। কাটিং মাস্টার আর ফ্যাশন ডিজাইনের মধ্যে পার্থক্য কি? ফ্যাশন ডিজাইনার আর কাটিং মাস্টার, বলেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন? স্যার কাটিং মাস্টার তো শুধু কাটে, আর ফ্যাশন ডিজাইন হচ্ছে মডেলটা ক্রিয়েট করে, ডিজাইন করে। রাইট, ডিজাইন করে। কাটিং মাস্টার মনে করেন যে এরকম সিস্টেম। হ্যাঁ, কাটিং মাস্টার হয় কি যে সে কাটতে কাটতে, সে তারও নলেজ আছে ঠিক আছে, বাট সে স্কিল হয়ে যায়, যেভাবে এভাবে কাটতে হয় কেটে ফেলে। কিন্তু একজন ফ্যাশন ডিজাইনার, হ্যাঁ, সে কিন্তু একটা ডিজাইনটা করে। তো এই অপারেটর যে সে ম্যাক্স মানে এই সফটওয়্যারটা অপারেট করতে পারে, এই টুলস একটা বানাইলো, কিন্তু সে এটার ব্যাখ্যাটা বুঝে না যে কেন এটা এরকম হলো। তো এটা আসলে বেশিরভাগই কিন্তু বলেন যারা কাজ করে, আমরা জানি যে বেশিরভাগই অপারেটর, বাট আমরা চাই যে আপনারা অ্যানিমেটর হবেন সবাই, ঠিক না? আচ্ছা, ওকে। তো এটার মধ্যে এখন যদি আমরা ম্যাটেরিয়ালটা নিয়ে আসি, আমাদের সেই ম্যাজিক ম্যাটেরিয়াল ম্যাট শ্যাডো, এখানে রাইট বাটন ক্লিক করে ম্যাটেরিয়াল, এই যে ম্যাট শ্যাডো, ডাবল ক্লিক। ম্যাট শ্যাডো এটা কিছুই করার দরকার নেই আসলে, এটা একটা দারুণ ম্যাটেরিয়াল, কিন্তু এই ম্যাটেরিয়ালটা আপনি ডাইরেক্ট এখানে দিয়ে দিলেন, সিলেক্ট। এই দেখেন, এই যে এই সিলেকশনে কোনো কারণে যদি আপনার অবজেক্ট সহ হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা হবে। এবার আমরা দেখি রেন্ডার, এই যে কি এখন বুঝছেন? মানে কি ভুলটা করছিলেন, ওই যে এরকম কিছু একটা হয়েছে। এখন দেখেন, ভুল না করলে তো শিখতে পারতাম না, একটু ডিফিকাল্ট জিনিস দিয়ে শেখাই বেটার। হ্যাঁ, যত ভুল করবেন তত শিখবেন, এখানে ভুল করাটা ভালো। এটা শ্যাডোটা দেখে মনে হচ্ছে আমার এটাকে একটু ডানে সরাই দেওয়া হবে, এই যে, কারণ এই শ্যাডো গুলা কিন্তু এরকম। হ্যাঁ, সো এটা আরেকটু এইদিকে আসবে। এবার আরেকটা টেস্ট রেন্ডার করি। ইয়েস, এই যে এবার দেখেন এটার সাথে মোটামুটি একটা সিমিলারিটিজ এর মধ্যে আসতেছে, রাইট? এইভাবে এটা হয়তো আরেকটু ডার্ক, বা আমরা এই পাশে যে অমনি লাইটটা আছে, অমনি লাইটটা হয়তো আরেকটু লাইটের এটা কমাই দিব, মাল্টিপ্লায়ার সে 0.15, কারণ সূর্যটা ওই পাশে তো এতটা দরকার নেই। এই যে, তো এই যে শ্যাডো ডার্কনেসটা অ্যাডজাস্ট করার জন্য, ঠিক আছে, এভাবে এটা ডার্কনেসটা অ্যাডজাস্ট করবে। ওকে, এই হচ্ছে গিয়ে পদ্ধতি। স্যার এখন ক্লিয়ার হয়ে গেল। প্লেন জায়গায় করলে তো আমি মানে পরবর্তীতে এমন হলে আর করতে পারতাম না। রাইট, এখন আরেকটা প্রবলেমটা কি ধরনের হইতে পারে আপনার, আমি জানি না, আপনি মিলিয়ে দেখেন। হয়তো ধরেন আপনি এরকম একটা প্লেন নিছেন এবং এটার মধ্যে এরকম আপনি দেখতেছেন যে ঠিক আছে, এর মধ্যে দিছেন, তো ওইটা তো নিচে, বুঝছেন না? আপনার জিনিসটা প্লেনের নিচে পড়ে গেছে হয়তো, বা এরকম হইতে পারে। হ্যাঁ, যে এটা কিন্তু উপর দিয়ে আছে। স্যার আমি অনেক ভাবে ট্রাই করছি, করে অনেক মানে অনেক রকম করে দিছি, দিয়ে হয় না, কোনো সময় হয় কোনো সময় হয় না, আর হলেও ওই অর্ধেক দেখা যায় অর্ধেক দেখা যায় না। এখন বুঝতে পারছি যে আমার প্লেনের নিচে আমার হচ্ছে মডেলটা চলে গেছিল। হ্যাঁ, প্লেনের নিচে চলে গেছে, রাইট। তো যাই হোক, সমস্যা নাই। আমরা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে আমাদের লাইট সেটআপ। লাইটের কিছু বিষয় একটু আমাদের জানতে হবে এবং বুঝতে হবে, এগুলো একটু বেসিক।
আমরা লাইট নিয়ে কাজ করব, কিন্তু এটা জানলে আমাদের ফিউচারে পরবর্তীতে যারা এমবিবিএস এর পরে যদি কেউ ওই যে অ্যাডভান্স বিষয়গুলো করতে চান, এফসিপিএস এমডি, তাদের জন্য সুবিধা হবে। অ্যাডভান্স তো করবো ইনশাআল্লাহ। স্যার এই এফসিপিএস গুলা কে করাবে স্যার? আমরা তো করব স্যার। এটা এখানেও সার্ভিম্যানেও হতে পারে, কোনো সমস্যা নাই যদি ওনারা না arrange স্যার, করেন। আপনি করলে করব। জি স্যার। আমিও তো করব, টিচার চেঞ্জ সমস্যা হলে সমস্যা হয়ে যাবে। তাই না? আচ্ছা, দেখেন লাইটের যে বিষয়টা, আমার তো সময় নেই, প্রবলেম অনেক জায়গায় এনগেজ, তো এটা একটা সমস্যা। আচ্ছা, ওকে, দেখেন এই যে লাইট তো আমরা জানি যে লাইট একটা এনার্জি, তাই না? অন্যান্য শক্তির মতো লাইট একটা শক্তি, এনার্জি। তো লাইট সেটআপের কতগুলো নিয়ম কানুন আছে। আমরা যখন লাইট সেটআপ করব, এই নিয়মগুলো আমাদের একটু বুঝতে হয়। হ্যাঁ, আর লাইটের ব্যাপারটা যেটা বলছিলাম, যে আমরা যদি এই জিনিসগুলো একটু জানি, এই টার্মস গুলো আপনারা পাবেন। লাইট একটা এনার্জি, শক্তি। এখন এই লাইটকে যদি আমরা এইভাবে দেখি, যেমন লাইট, তারপর আবার হিট আছে, হিট একটা এনার্জি, আমরা বলি তাপ শক্তি, হিট। এটা একটা শক্তি। আসলে লাইট, হিট এবং আদার্স অন্যান্য যে ধরনের ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, মানে যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ, এক্স রে, এগুলো সবই কিন্তু এক ধরনের এনার্জি এবং রশ্মি, আলো একটা রশ্মি। এক্স রে আছে, হ্যাঁ, তারপরে রেডিও ওয়েভ আছে, রেডিও ওয়েভ। লেখাগুলো বুঝতেছেন তো? একটু লিখতে অসুবিধা হচ্ছে এটা দিয়ে। রেডিও ওয়েভ, হ্যাঁ, এগুলো কিন্তু সবই বিভিন্ন ধরনের শক্তির এক্সাম্পল। তো এই সবকিছুই আসলে এটা একটা জিনিসেরই বিভিন্ন রূপ। সেই একটা জিনিস হচ্ছে, সে একটা জিনিস হলো আসলে একটা বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। হ্যাঁ, যেটা ধরেন এইদিকে তরঙ্গের দৈর্ঘ্য কম, এদিকে ক্রমশ বেশি, এরকম। আর এই যে ওয়েভ যে বললাম, ওয়েভের বেসিক বিষয়টা কি? আমরা তো ওয়েভ জানি, পুকুরে ঢিল পড়লে একটা ঢেউ তৈরি হয়। এই যে একটা ঢেউ, সোজা বাংলায় আমরা বলি ঢেউ বা তরঙ্গ। তো এখান থেকে ধরেন এই জায়গা থেকে যদি আমি বলি, এখান থেকে এই দূরত্বটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য বলে। এটা বেসিক, এগুলো একবারই জানেন, মনে রাখলে ভালো, না রাখলেও সমস্যা নাই, তবে মনে থাকলে ভালো অবশ্যই। এটা পরবর্তীতে ওই যে বললাম অ্যাডভান্স লেভেলে সুবিধা হবে। আচ্ছা, এটা একটা তরঙ্গ, এরকম আরো তরঙ্গ হইতে পারে, এভাবে ঢেউ তৈরি হয়। এগুলো বিভিন্ন নাম আছে। এটা সাইন ওয়েভ, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, আপনারা তো সহজে বুঝতেছেন, অথবা স্কুল কলেজে আপনারা হয়তো পড়ছেন, ভুলে যেয়ে থাকতে পারেন, মেবি, আমি জানি না, ভুলেও যেয়ে থাকতে পারেন। এটা হচ্ছে ল্যামডা, রাইট? এই তো, গুড। এই যে মনে আছে, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, এটাকে ল্যামডা বলে, তাই না? আবার এইগুলো হচ্ছে বিস্তার, অ্যামপ্লিচিউড, বিস্তার, অ্যামপ্লিচিউড বা বিস্তার, তাই না? ওকে। তো আবার আছে ফ্রিকোয়েন্সি, কম্পাঙ্ক। 1 সেকেন্ডে যতগুলো তরঙ্গ তৈরি হবে তার সংখ্যা হচ্ছে কম্পাঙ্ক। এটার ভেলোসিটি ভি হইলে এগুলো ফর্মুলা আছে, এন ল্যামডা, এরকম সূত্র দিয়ে বের করা যায়। তো আলো কিন্তু এরকম একটা তরঙ্গ, এবং এই যে বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গের একটা নির্দিষ্ট রেঞ্জ, সেই রেঞ্জটা কেমন? ধরেন রেঞ্জটা হচ্ছে 1 সেন্টিমিটারের, মনে করেন যে 1 লক্ষ ভাগের 4 ভাগ থেকে 7 ভাগ। হ্যাঁ, এই 10 টু দি পাওয়ার 5, 10 টু দি পাওয়ার 5 মানে 1-এর পরে 5টা শূন্য, মানে 1 লক্ষ ভাগের 7 ভাগ। 1 ইঞ্চির, সরি 1 সেন্টিমিটারের 1 লক্ষ ভাগের 4 ভাগ থেকে 7 ভাগ। এই দৈর্ঘ্যটা যদি এই রেঞ্জের মধ্যে থাকে, তাহলে পরে ওই তরঙ্গগুলো, মানে ওই তরঙ্গগুলা, ওই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেই বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গগুলো আমাদের চোখে দেখার অনুভূতি তৈরি করে। এটাকে বলা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। জাস্ট টার্মস গুলো জেনে রাখেন, এটা যে একদম আমাদের মনে না থাকলে কিছু একটা হয়ে যাবে তা না। আমরা জানলাম যে ব্যাকগ্রাউন্ডে এই বিষয়গুলো আসলে আছে। ম্যাগনেটিক ওয়েভ, বিদ্যুৎ চুম্বকীয় তরঙ্গ। আর এই যে এরপরে এখানে আবার দেখেন একটা রেঞ্জ আছে, 1 লক্ষ ভাগের 4 ভাগ থেকে 7 ভাগ।
এই 4 ভাগ যেটা, এটা হচ্ছে বেগুনি, এটার কালার হচ্ছে ভায়োলেট, ভায়োলেট। আর এই যে 1 লক্ষ ভাগের 7 ভাগ, দেখেন মাত্র এই 3-এর মধ্যে এত কিছু, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রেড, রেড কালার, রেড। আর এর মাঝে ওই যে রংধনুর যে 7টা রং আছে, হ্যাঁ, বিপজিয়র মানে বেগুনি, নীল, আসমানি, সবুজ, হলুদ, কমলা, লাল। আর এই বেগুনির এই পারে যেটা আছে এটা অতি বেগুনি রশ্মি, আলট্রা ভায়োলেট রে, আলট্রা, হ্যাঁ আলট্রা ভায়োলেট, বুঝছেন? ইউভি যেটা আমরা বলি, ইউভি না, ইউভি প্রোটেক্টর, এগুলো স্কিনের জন্য ক্ষতিকারক বলে। এর পরে যেটা আছে, সরি, এরপরে যেটা আছে এদিকে, যত এদিকে যাবেন শক্তি বাড়বে কিন্তু তরঙ্গ দৈর্ঘ্য কমবে, বাট এনার্জি বেশি। আলট্রাভায়োলেটের পরে আছে আপনার এক্স রে, এক্স রে, এক্স রের পরে আছে গামা রে, গামা রশ্মি। আর এই লালের এই পরে আছে আপনার অতি অতি লাল, বা এটাকে না সরি ইনফ্রারে, অবলাল, ইনফ্রারেড। এটা এই যে এটা সবাই সবার বাসায় আপনারা প্রতিনিয়তই ব্যবহার করছেন, এই যে রিমোট কন্ট্রোল, যে রিমোট কন্ট্রোলে চাপ দিলে এটা আসলে ইনফ্রারে বের হয়, বুঝছেন? আপনি আপনারা একটা এক্সপেরিমেন্ট করতে পারেন, ঘরের বাতি নিবে, ওই কি বলে যে রিমোটটা চাপ দিয়ে ধরবেন, আরেকজনকে বলবেন যে রিমোটটা আপনি এইভাবে ধরলেন, মোবাইলে ক্যামেরায় ভালো বোঝা যায়। মোবাইলের ক্যামেরা দিয়ে ছবিটা তুলবেন, তুললে পরে দেখবেন এখান থেকে একটা আলোর মতো বের হয়ে গেছে। এটা আমরা চোখে দেখি না, বাট এই মোবাইলের ক্যামেরা দিয়ে তোলা যায়, বুঝতে পারছেন? এটা হচ্ছে ইনফ্রারে, ইনফ্রারেড রে। তো ইনফ্রারে এটা হচ্ছে, এটা আমাদের খালি চোখে আমরা দেখি না, এটা এই পারে ইনফ্রারেড রে, বুঝছেন? ইনফ্রারেড রে, ইনফ্রারেড। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার রেডিও তরঙ্গ, এই যে রেডিও ওয়েভ। রেডিও ওয়েভের মধ্যে আপনার ধরেন মাইক্রোওয়েভ আছে, তারপরে শর্ট ওয়েভ আছে, মিডিয়াম ওয়েভ আছে, বিভিন্ন ধরনের, সবই এনার্জি, এগুলো সব হচ্ছে আসলে শক্তি, ঠিক আছে? তো এটা আমি বললাম এই জন্য যে আপনারা এই জিনিসগুলা যখন ওই যে এমবিবিএস এর পরে করবেন তখন এই বিষয়গুলো আসবে। এবং আরেকটা শব্দ পাবেন, এটা হচ্ছে ফোটন। ফোটন হচ্ছে আলোর কণা। হ্যাঁ, এই টার্মস গুলা সফটওয়্যারের মধ্যে আছে, সফটওয়্যারের মধ্যে এই জিনিসগুলো পাবেন, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আরেকটা জায়গায় যাই। অনেকে বলে যে আমরা এই 3D তে আমরা অ্যানিমেশন করব, এগুলোর মধ্যে এই জিনিস জানার দরকারটা কি? এই জিনিস না জানলে যেটা হয় যে তার কাজটা একটা লেভেলে আটকে থাকবে, ওর থেকে বের হইতে পারবে না, এবং হয়ও তাই। আরেকটা বিষয় হচ্ছে যে ধরেন একটা উৎস থেকে, আমি যেগুলো বলছি এগুলো সফটওয়্যারের মধ্যে আছে, আমি দেখাই দিব। ধরেন এখানে একটা আলোর উৎস আছে, একটা লাইট সোর্স আছে, এখানে হয়তো একটা বাল্ব বা কিছু, এখানে একটা আলোর উৎস আছে, এবং এই জায়গাটা একটা সারফেস আছে। ধরেন এই সারফেসের, এই সারফেসের মনে করেন এটা একটা সারফেস, এই সারফেসের এরিয়া হচ্ছে এ, খেয়াল করেন, এ হচ্ছে এই সারফেসটার এরিয়া, এরিয়া। আচ্ছা, আর এই যে দূরত্বটা এখান থেকে ধরেন এই যে এই ডিস্টেন্সটা হচ্ছে ডি, এখান থেকে কিউ অ্যামাউন্ট অফ লাইট বের হচ্ছে, কিউ অ্যামাউন্ট অফ লাইট, এটা হচ্ছে লাইটের অ্যামাউন্ট অফ লাইট। লাইট ইমিশন হচ্ছে এখান থেকে, কিউ পরিমাণ আলো বের হচ্ছে, এটা একটা পরিমাণ। আর এই আলোটা বের হয়ে সারফেসে পড়ছে। এখন এই সারফেসের যে আলোর তীব্রতা বা ইন্টেন্সিটি অফ লাইট, এটা একটা ডেফিনেশন আছে, ইন্টেন্সিটি অফ লাইট, ইন্টেন্সিটি অফ লাইট। এই সারফেসের ইন্টেন্সিটি অফ লাইট হচ্ছে লাইট পার ইউনিট এরিয়া, মানে এটা হলো কিউ বাই এ। একটু না বুঝলে বললেন, হ্যাঁ, যদিও এটা অল্প স্বল্প বুঝলেই হবে, একটু ধারণা নিয়ে রাখেন। যদি আর একটু ক্লিয়ার কেউ বুঝতে চান, একেবারে না বুঝেন জিজ্ঞেস করেন, আমি এক্সপ্লেন করি। এটা আমরা বুঝছি।
এটাকে বলা হয় আলোর তীব্রতা। জি এই জি টার্মস স্যার, গুলো কিন্তু ফিজিক্সে আমরা পাবো। পড়ছিলাম এটা। হ্যাঁ, রাইট। এই যে এই টার্মস গুলো কিন্তু আমরা পাবো, আমাদের সফটওয়্যারে আছে। ইন্টেন্সিটি অফ লাইট, হ্যাঁ, এটাকে বলা হয় আলোর তীব্রতা। আমরা বাংলায় বলি আলোর তীব্রতা। মানে এটা হচ্ছে যে কোনো একটা সারফেসের একক ক্ষেত্রফলের উপর যে পরিমাণ আলো পড়ে। এখন এই যে আলো যেখানে পড়ছে, এই আলোর যে ইন্টেন্সিটি, এই যে আই হচ্ছে কিউ বাই এ। এই আই এর আলোর তীব্রতার সূত্র আছে একটা, এটাকে বলা হয় ইনভার্স স্কয়ার ল। এটা আমাদের সফটওয়্যারে, প্রত্যেকটা 3D সফটওয়্যারে এই জিনিসটা আছে। এবং এটা অনেকে না জানার জন্য লাইট ঠিক মতো সেট করতে পারে না। এটাকে বলা হয় যে ইনভার্স স্কয়ার ল অফ লাইট। ইনভার্স স্কয়ার, হ্যাঁ, ল অফ লাইট। আমরা বাংলায় বলতে পারি আলোর বিপরীত বর্গীয় সূত্র। অনেকে হয়তো মনে পড়ছে, এটা স্কুল কলেজে পড়ছেন আপনারা নিশ্চিত। তো এই বিপরীত বর্গীয় সূত্রের দুইটা পার্ট আছে। একটা পার্টে বলছে যে আলোর তীব্রতা এখান থেকে যেই পরিমাণ আলো নির্গত হচ্ছে তার ডাইরেক্টলি প্রপোর্শনাল। আরেকটা হচ্ছে যে তার দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে সাথে সম্পর্কযুক্ত, মানে ইনভার্স স্কয়ারলি প্রপোর্শনাল। এটা আমরা সহজেই বুঝি। এখন এই জায়গাটায় আসেন, এখন আমরা ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি, কারণ ব্যাখ্যাটা আমাদের লাগবে। ব্যাখ্যাটা কি, যে এখান থেকে যত বেশি আলো বের হবে এই জায়গার তীব্রতা তত বাড়বে। এটা তো সহজে বোঝা যাচ্ছে, তাই না? ক্লিয়ার? এটা তো আমরা সবাই বুঝতে পারছি যে এটা যে বাড়বে। কিন্তু এই দ্বিতীয়টাই যেটা বলছে যে দূরত্ব যত বাড়বে, দূরত্ব যদি দ্বিগুণ হয় তাহলে আলোর তীব্রতা 4 গুণ কমে যাবে। বুঝলেন কিনা? দূরত্ব যদি 3 গুণ হয় আলোর তীব্রতা 9 গুণ কমে যাবে। দূরত্ব যদি 5 গুণ হয় আলোর তীব্রতা 25 গুণ কমে যাবে। দূরত্ব যদি 10 গুণ হয় আলোর তীব্রতা 100 গুণ কমে যাবে। এই বিষয়টা আমরা বুঝলাম কিনা? জি ডাবল আর কি, না, ডাবল না। মানে যেটা আছে না, ওইটা দিয়ে দূরত্ব গুণ। যত বাড়বে আলোর তীব্রতা তত কমবে। 2 হলে এবং 4, 5 সেটা কি হলে 10 আর কি, ওইটা গুণ হবে। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বর্গ। কর্ম। দূরত্ব যদি 100 গুণ হয় তাহলে আলোর তীব্রতা 100 ইন্টু 100 মানে 10,000 গুণ কমে যাবে। দূরত্ব 100 গুণ বাড়লে, এই দূরত্ব যদি 100 গুণ বাড়ে, হ্যাঁ, তাহলে আলোর তীব্রতা 10,000 গুণ কমে যাবে। কোথায় 100 কোথায় 10,000, বুঝতে পারছেন? তার মানে মোট কথা দাঁড়াচ্ছে যে দূরত্ব বাড়ার সাথে সাথে আলোর তীব্রতা ব্যাপক হারে কমতে থাকবে। হ্যাঁ, এবং আপনারা একটু লক্ষ্য করেন, আপনাদের ঘরে যে জায়গাটায় ধরেন কোনো একটা বাল্ব লাগানো আছে, যে ওয়ালের পাশে যে লাইটটা আছে, দেখেন ঠিক ওর নিচে আলোর যে ব্রাইটনেস, আমরা যদি ব্রাইটনেস বলি মানে যে তীব্রতা, ওই লাইট থেকে দূরের একটা দেয়ালের কতটা পার্থক্য দেখে বলেন ঘরের মধ্যে? অনেক কালারই চেঞ্জ হয়ে যায়, অনেক কালারই চেঞ্জ হয়ে গেছে, মানে অনেক পার্থক্য, ঠিক না? এখন যদি আলোর এই যে ইনভার্স স্কয়ার ল, এটা যদি না থাকতো, হ্যাঁ, এটা না থাকলে পরে অন্যরকম হইতো সবকিছু। কিরকম হইতো? ধরেন আপনি ঢাকা শহরের উপরে একটা লাইট জ্বালাই দিলে পুরো শহর আলো হয়ে যেত। সর্বোচ্চ 3টা বাতি লাগতো, 3 কোণায় 3টা বাতি দিয়ে দিলেন, পুরো ঢাকা শহর আলোকিত হয়ে যেত। কিন্তু সেটা হবে না, কারণ যত দূরত্ব বাড়বে, দূরে যাওয়ার সাথে সাথে এই যে খুব দ্রুত গতিতে, হ্যাঁ, বর্গের ব্যস্তানুপাতের তীব্রতা কমে একদম নাই হয়ে যাবে। বুঝতে পারছেন? এটা হয়। এখন আমরা দেখি এই যে এতদিন যে আমরা অমনি লাইট বা অমনি লাইটটা তো আমরা আগের থেকে দেখছি ব্যবহার, কিন্তু আমরা অমনি লাইটটা যেভাবে ব্যবহার করেছি এটা কিন্তু এই ব্যবহারটা ভুল ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের দরকার পড়ে নাই, সেজন্য আমরা এটা করছি। ভুল ছিল কিভাবে, এখন আমরা জিনিসটা একটু বুঝি। ধরেন এখানে একটা সারফেস আছে, সারফেস, এই সারফেসের আমি একটা এরকম কালার দিয়ে রাখলাম, আর এইখানটায় কতগুলো অবজেক্ট আমরা নিচ্ছি। ধরেন মেবি স্ফিয়ার হতে পারে। ওকে, স্ফিয়ার, আমি একটা স্ফিয়ার ক্রিয়েট করলাম এখানে, এবং এই স্ফিয়ারটা আমি ডুপ্লিকেট করলাম বেশ কয়েকটা, ধরেন 20টার মতো করি আমি, 21টা হয়ে গেল, 21টা, অনেক হয়ে গেল, অনেক
অনেকগুলো হয়ে গেছে। আচ্ছা, এটাকে একটু বড় করে দিলাম সারফেসটা। ঠিক আছে, অনেক দূর পর্যন্ত গেছে না? গুড, ওকে। আচ্ছা, এবার খুব ভালো করে খেয়াল করে একটা জিনিস বলবেন। এবার মনে করেন যে আমি একটা অমনি লাইট নিচ্ছি, অমনি, এবং অমনি লাইটটা আমি ঠিক এখানটায় সেট করলাম, লাইটটা একটু উপরে উঠাইলাম, এই জায়গায় আমার অমনি লাইটটা আছে, এবং এটা আমি রেন্ডার করতে পারি, অথবা আমি একটু ভিউবোর্ডে দেখার জন্য হাই কোয়ালিটি দিলাম, লাইটটাকে একটু এদিকে সরাচ্ছি, একটু উপরে তুলছি। একটা জিনিস এখন বলেন, এই লাইটটা আমার এই স্ফিয়ারের থেকে এই লাইটের যে দূরত্ব, এই স্ফিয়ার থেকে কি সেই দূরত্ব? না স্যার, না স্যার, অনেক বেশি দূরত্ব, শেষে অনেক বেশি। কিন্তু এটা বলেন তো, এইখানে আলোর যে তীব্রতা দেখছেন আর এখানে যে তীব্রতা দেখছেন তা কি একই রকম কিনা? না স্যার, আলাদা। না না স্যার, স্যার, অনেক না, আলোর স্যার। তীব্রতা শ্যাডোতেই বোঝা যায়। দূরত্বটা বেশি। দূরত্বে আরো মনে হচ্ছে যেন বেশি, তাই না? জি স্যার। এটা তো না একটা দূরে অ্যাবনর্মাল তো কেস। কমে গেছে। না না, দূরে কমে যাওয়ার কথা, কিন্তু এটা তো কমে না। এটা কি কম মনে হচ্ছে ম্যাডাম? কমে নাই না। কিন্তু। এই যে একই বেশি রকম, মনে আসলে একই রকম। হ্যাঁ। দেখেন মনে হচ্ছে একই রকম, ঠিক কিনা? Yes, জি। sir. তাই না? এখানে যা এখানে দেখেন তা একই রকম কিন্তু। হ্যাঁ, কিন্তু এটা তো হওয়ার কথা না। বাস্তবে কি কখনো এরকম হবে? না, না বাস্তবে স্যার, তো কমে যাবে। বাস্তবে তো এই পর্যন্ত এরকম আলো যাবেই না। তাহলে এই যে আমরা যে অমনি লাইটটা এতদিন ব্যবহার করতাম, তার মানে এটা ভুল হয়েছে। এই যে রেন্ডারেও দেখেন ওই কাহিনী করতেছে। হ্যাঁ, একই রকম। তার মানে দিস ইজ নট কারেক্ট। আমরা একটু বড় করে রেন্ডার করি। তাহলে এই যে অমনি লাইটটা যে আমরা ইউজ করছি, আর বেশিরভাগ লোকজন এভাবে ইউজ করে, তাহলে তো সেই ইউজটা ভুল হচ্ছে, ঠিক না? ইউজটা কিন্তু নয়েজ ভুল আসতেছে হচ্ছে। নুরুজ্জামান ভাই। কালিম ভাই একটু মিউট করেন। ওকে, এই দেখেন, এখন আমরা যদি এভাবে দেখে দেখেন, এটাতে যে আলো একই রকম তীব্রতা, সবগুলো তো একই রকম আলো। সবগুলো একই রকম আলো, কিন্তু এটা কিন্তু একটা অ্যাবনর্মাল বিষয়, এটা বাস্তব না, সম্পূর্ণ অবাস্তব বিষয়, ঠিক না? Yes, কিন্তু sir. আমার এই লাইট তো অবাস্তব ঘটনা ঘটাচ্ছে। তাহলে এই লাইট যদি আমি কোনো একটা ইন্টেরিয়রে সেট করি, তাহলে তো সেই ইন্টেরিয়র আমি সঠিকভাবে আলোকিত করতে পারবো না। এখন এইভাবেই দেখবেন বেশিরভাগ লোকজন এই কাজটাই করে। কিন্তু আমাদের একটু অনুসন্ধান করতে হবে। আপনি যে অনুসন্ধান করবেন, একটু আগে আমি যে ব্যাকগ্রাউন্ডে যে বিষয়টা বললাম, যদি এই থিওরিটা ইনভার্স স্কোয়ার, এই ইনভার্স স্কোয়ার শব্দটা যদি আপনার মাথায় না থাকে, তাহলে আপনি ওই টার্মটা খুঁজে পাবেন না। এইটা লাইট সিলেক্ট অবস্থায় আমরা মডিফাইতে যাচ্ছি। দেখেন, এটা আলোর তীব্রতার এখানে এই যে ইন্টেন্সিটি, ওই যে আমি যে তীব্রতার ডেফিনেশনটা বললাম, দেখেন এখানে ওই টার্মটা আছে কিনা, আছে না? ইন্টেন্সিটি, ঠিক আছে? Yes, sir. হ্যাঁ, ইন্টেন্সিটি। আর তার নিচে এই যে আলোর ক্ষয় প্রাপ্তির বিষয়ে একটা কথা বলা আছে, কিন্তু এটা কেউ খেয়ালই করে না, কারণ সে তো আলোর ক্ষয়ের ব্যাপারে সচেতন না, সে জানেই না বিষয়টা। তো এখানে কি আছে? টাইপ আছে। কি টাইপ আছে? নান। তো এইখানে একটা ক্লিক করলে আপনি বুঝতে পারবেন এখানে কি আছে। এটা কি বলেন তো? Inverse square. হ্যাঁ, এখন এই ইনভার্স স্কোয়ারটা কি? এই ইনভার্স স্কোয়ারটা কি? এটাই হচ্ছে সেই ইনভার্স স্কোয়ার ল। বুঝতে পারছেন? এটাই সেই ইনভার্স স্কোয়ার ল, আলোর বিপরীত বর্গীয় সূত্র। কাজে আমি যদি এই সূত্রটা অন না করি, তাহলে তো আমার লাইট সঠিক আচরণ করবে না। আমার লাইট কিন্তু ঠিক আছে, বুঝতে পারছেন? এখন যারা ওই জিনিসটা না জানে নিয়ম, তারা তো এইটা বুঝবেই না এখানে কি কাজে, এটা তো এখানে যে কেন করবে, করলেও আন্দাজি করবে, বুঝবেই না। কিন্তু এটা যদি এখন আমি অন করে দেই, দেখেন ঘটনা কিন্তু চেঞ্জ হয়ে গেল। এখন যা হওয়ার তাই হয়েছে। এখন দেখেন, এখন এই জায়গাটায় এই যে এটা তাও দেখা যাচ্ছে, ওইদিকে কিন্তু দেখাই যাচ্ছে। দুনিয়া অন্ধকার। এবার অন্ধকার, এটাই হলো বাস্তবতা। এই যে আমাদের এই লাইটের পাওয়ার আরো বাড়াইতে হবে যদি আমরা দেখতে চাই, কারণ এটা অনেক দূর। সেই ক্ষেত্রে আমাদের এই যে লাইটের মাল্টিপ্লায়ার বহু গুণে বাড়াইলে, হ্যাঁ, তারপরে যা ঘটার তাই ঘটবে। এখন দেখেন এখানে যে তীব্রতা, এখানে কি এখন তাই আছে?
না স্যার। না স্যার এখন নেই। এবং এটাই হচ্ছে কম। বাস্তবতা, জি স্যার। ইজ দ্য রিয়েলিটি। এই যে দেখেন, এটা হচ্ছে বাস্তবসম্মত। হ্যাঁ, এটা বাস্তবসম্মত কিভাবে আসলো? আমরা যখন আলোর ইনভার্স স্কয়ার লটা সূত্রটা প্রয়োগ অন করলাম করেছি। তখন। এই লটা অন করার ফলেই কিন্তু এই বিষয়টা তৈরি হলো, বুঝতে পারছেন? সো Yes, এটা sir. দেখেন যে কতটা ইম্পর্টেন্ট বিষয়। যদি আমরা এটা না বুঝি, এখন যদি আপনি আলোর ইনভার্স স্কয়ার লটা অন করে দেন, আপনাদের রুমের মধ্যে যে আপনারা লাইট সেট করছেন না, এতদিন ট্রাই করছেন, দেখবেন যে আপনাদের রুম এমনিতেই অনেক সুন্দর হয়ে যাবে, মানে আলোটা এমনি অনেক ভালো লাগবে। দেখে আমাদের ওই রুম আমরা আনতে পারি কিনা। আগে আমরা তৈরি করছিলাম না দু একটা। জি স্যার, ওই আয়নার সেটিং এর ওখানে আছে। হ্যাঁ, Mirror- ওগুলো mirror ছাদ ছিল reflection. কিন্তু। মিরর এই রিফ্লেকশন যে এখানে একটা ছিল, হ্যাঁ, এই যে এখানে একটা রুম আছে, বাট এটা রুমটা অসম্পূর্ণ ছিল। ঠিক আছে, অসুবিধা নেই। এবার আমরা এই যে এই অসম্পূর্ণ রুমটাকে আমরা একটু সম্পূর্ণ করি। এরকম একটা রুম ছিল আমাদের, রাইট? কোন একটা ক্লাসে আমরা দেখছিলাম মনে হয় কোনো কারণে, মনে আছে? অ্যানিমেশন করে টেক্সচার ইয়ে করছিল যে বিটম্যাপের যে কাজ করে টেক্সচার বসেছিল একটু রেগুলার। হ্যাঁ, বিট ম্যাপের কাজের সময়, রাইট, ঠিকই বলেছেন। তাহলে এবার আমরা এটাকে একটু কাজে লাগাই, দেয়াল টেয়াল তুলে এটাকে একটু কাজে লাগাচ্ছি। খুব সিম্পলই রাখি, আমরা তো ঝামেলা বলতে যাচ্ছি না। এটাও তো গ্রুপ টুপ করছিলাম না এই সময়, একদম প্রথম দিকের মনে হয় না? ইয়েস খুবই স্যার। সিম্পল, খুবই প্রাথমিক একটা বিষয় ছিল এটা। এটা দ্বিতীয় সুতরাং ক্লাস। এই জন্যই, হ্যাঁ। তো এখন দেখেন দ্বিতীয় ক্লাসে আমরা কিভাবে কি দেখছিলাম, কত সিম্পল ছিল। ওকে, ধরেন এই যে এই আমাদের যদি রুমটা হয়ে থাকে এরকম, এই রুমের মধ্যে এখন আমরা এই অমনি লাইট সেট করব। সো ধরেন এই জায়গাটা একটু অমনি, শিফট এ, অমনিটা এটার কাছে নিয়ে দেন আমরা এইরকম একটা জায়গায় অমনি লাইটটা রাখলাম। স্যার, এখন রুমের সিলিং কি কালো থাকবে? না না, রুমের এটা ceiling- কালো না, এটা সাদা। এটা ডিফল্ট লাইটের জন্য এমন দেখছেন, বুঝছেন? এটা ডিফল্ট লাইটের জন্য এরকম হচ্ছে। বুঝছি স্যার। হ্যাঁ, এবার দেখেন আমরা এটা যদি রেন্ডার করি, এটাকে আবার আমরা সেভ দিছিলাম না কোনো কারণে। ওকে, রেন্ডার দেখছেন ঝলসায় গেছে না? পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো উঠে পুরোপুরি ঝলসায় গেছে। জলসানের রুটি, ইয়েস স্যার। আগের প্যারামিটার অনেক বাড়াই দেওয়া ছিল। ওই যে অনেক বাড়ানো ছিল সেই জন্য 1, হ্যাঁ এই যে, বাট এটাও কিন্তু অ্যাবনর্মাল সিচুয়েশন। হ্যাঁ, এখানে একটা মাত্র লাইট, পুরা ঘর এইভাবে আলো হবে না, যদিও এটা একদম ছাদের উপরে আছে বলে এখানটা আমরা একটু বেশি পাচ্ছি, এই যে। বাট এখন যদি আমরা এই লাইটটাকে বাস্তব লাইটের মতো করতে চাই, তাহলে কি করব? এই যে এখানে যে ইন্টেন্সিটি, সরি, হ্যাঁ, এটা Inverse ইনভার্স square. আমরা অন করে দিলাম, ইন্টেন্সিটিটা আমাদের বাড়াইতে হবে, এই যে। বাট তারপরেও এখন বোঝা যাচ্ছে, দেখেন এই যে বাস্তবে একটা লাইট যদি এত বড় একটা ঘরের মধ্যে একটা রিয়েল লাইট লাগাইলে এই জায়গাটা এরকমই হবে না আলো? দেখেন Yes, এমনই sir. কিন্তু আসলে জি স্যার। দিস ইজ রিয়েল, বুঝছেন? এরকমই কিন্তু হয়। কিন্তু আমরা এর আগে পাইছি কেমন, এটা একটা ক্লোন করে, হ্যাঁ এই যে এই উইন্ডোটা ক্লোন করলাম কম্পেয়ার করার জন্য। দেখেন এটা দেখতে ভালো লাগছে, একবারেই হয়ে গেছে, বাট এটা রিয়াল না। হ্যাঁ, এটা রিয়াল না। একটা লাইটে এরকম হবে, কারণ এই ঘরটা আলোকিত করার জন্য আমাদের আরো কয়েকটা লাইট লাগবে। এত বড় ঘর এই একটা বাতি দিয়ে কাজ হবে না। যদি আলোর বিপরীত বর্গীয় সূত্র না থাকতো তাহলে কিন্তু একটা বাতি দিয়েই হয়ে যেত, বুঝতে পারছেন? ইয়েস স্যার। আচ্ছা, তো
তাহলে এখানে এখন আমাদের কি করতে হবে বলেন তো? এই ঘরটা যদি আমরা আলোকিত করতে চাই, লাইট আরো বাড়াইতে হবে লাইট রাইট সাইডে আরো লাইট অন্য লাইট দিতে right. হবে। অন্য লাইট দিতে হবে, রাইট। তো সেই ক্ষেত্রে ধরেন এখানে একটা লাইট আছে, এখন আমরা এটা একটা প্ল্যান করে আমাদের এই লাইট গুলো আসলে সেট করতে হবে। ধরেন এই যে এখানে একটা লাইট আমরা দেখতে পাচ্ছি, হয়তো এদিকে আরেকটা লাইট দিলাম, হ্যাঁ, এই ওয়ালে থাকতে পারে বা অন্য ওয়ালে এই সাইডে থাকতে পারে, হ্যাঁ, তারপরে এদিকে একটা থাকতে পারে। তিনটা লাইট যদি দিই, এবার দেখি তিনটা লাইট দিলাম, এবার কি হয়? এই যে ভিউপোর্টটা লক করে দিতে হবে, লক। এই যে এখন দেখেন এই ওয়ালেও আছে, এদিকেও আছে। লাইটের ইন্টেন্সিটি বাড়াইলে এখন মোটামুটি আমাদের একটা ইফেক্ট আসবে, এবং যে জায়গায় লাইট আছে ওই জায়গাটা একটু আলোকিত হয় না, সেই জায়গাটায় কিন্তু আমরা এখন আলো পাচ্ছি। হয়তো সেই ক্ষেত্রে তখন আপনি একটা প্ল্যান করবেন যে না, আমার ঘরের মাঝে একটা বাতি আমি দিব, এটার ইন্টেন্সিটি একটু বেশি দিব, ঝাড়বাতির মতো বা কিছু একটা। তখন কিন্তু আপনি প্ল্যান প্রোগ্রাম করতে পারবেন। এবং লাইট সেট নিয়ে এই যে এখানে একটা ঝাড়বাতির মতো দিবেন, এটার মাল্টিপ্লায়ার হয়তো একটু বাড়াই দিলেন, সে 5 এরকম। তারপরে এবার যদি আমরা রেন্ডার করি, সরি, এই যে ভিউপোর্টটা লক, এই যে এই ভিউপোর্টটা লক করতে হবে, লক। ওকে, এই যে এখন দেখেন এখানে অনেক আলো হয়েছে, হ্যাঁ, আর এদিকটা এরকম হয়েছে। আচ্ছা, এই যে এটা ছাদের মধ্যে দেখেন, ছাদের এই খুব কাছে আছে, ইন্টেন্সিটি বেশি, সেই ক্ষেত্রে হয়তো আমরা একটু দূরত্ব বাড়িয়ে দিতে পারি, অথবা এটার ইন্টেন্সিটি আর একটু কম করতে পারি, 3 করে নিয়ে তারপরে রেন্ডার। তাহলে দেখেন আমাদের টেবিলের উপরটাতে আলো হইলো, এবং এই পুরা ঘরের মধ্যে একটা আলোর ভাব এখন তৈরি হচ্ছে। তারপরেও বলবো যে এটা কিন্তু স্ট্যান্ডার্ড লাইট, আমাদের মনে রাখতে হবে যে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড লাইট। স্ট্যান্ডার্ড লাইট, এবং আমরা যে রেন্ডার করছি এটা স্ট্যান্ডার্ড রেন্ডারিং। এমবিবিএস এ তো আমরা স্ট্যান্ডার্ড রেন্ডারিংই করছি, যদিও স্ট্যান্ডার্ড রেন্ডারিং দিয়েও আমরা অনেক ভালো আউটপুট বের করতে পারবো অনেক সময়, কোনো সমস্যা নেই। আর এটার কালার যদি আমরা এখন চেঞ্জ করি, লাইটের কালার অনেক সময় বিভিন্ন কালারফুল লাইটিং করে না, যেমন আপনি কিন্তু এখানে কালারফুল করতে পারেন। এটার এই যে কালার, এটা ধরেন দিয়ে দিলে নিয়ে হলো, বিভিন্ন ধরনের কালার দিতে পারেন। তো এটা একটা কালার দিলাম আমরা। এই ওয়ালে আমরা কয়েকটা লাইট সেট করি, এখানে একটা শিফট অ্যান্ড ড্র্যাগ, আরো 2টা লাইট নিলাম, আরো 2টো লাইট নেওয়া হলো। এই লাইটের একটা কালার, ধরেন এটা হয়তো বা রেড, অরেঞ্জ, এটা একটা কালার হয়তো গ্রিন। আচ্ছা, এই ওয়ালটা আমরা হোয়াইট করে দিই, হোয়াইট। ওকে, রূপটা আমাদের সাদা আছে। এবার দেখা যাক যে এটা কেমন হয় রেন্ডার। এই রেন্ডারটা আমরা দেখবো কেমন আসে। এই দেখছেন, লাইটে এরকম কালারফুল লাইট ইউজ করলে ওয়ালগুলোর মধ্যে এই ধরনের ইফেক্ট গুলো পড়বে না, সেই ইফেক্ট গুলো কিন্তু পড়ছে। আর আমরা যদি এই যে ঝাড়বাতি বলছিলাম, স্যার তাহলে তো আমি লাইট বানায় ওর ভিতরে হচ্ছে মানে লাইটের কভার বানায় লাইটটা বসায় দিলে তো এখন ওই রকম লাইটের হ্যাঁ, এখানে একটা লাইটের এখন একটা মডেলের মতো বানিয়ে দিতে পারে, বুঝছেন? যেমন মডেলের মতো কি খুব সিম্পল, এটা কিছুই না, জাস্ট একটা স্ফিয়ার দিয়েও যদি আপাতত আমরা মনে করেন যে কুইক একটা লাইটের শেপের মতো কিছু একটা দেখাই দিয়ে যাচ্ছে। সো এখানে নিলাম, এটা শিফট এ দিয়ে একদম এটার উপরে নিয়ে আসলাম, বুঝছেন? নিয়ে এসে আপনি এটাকে এটার ভিতরে দিতে পারেন, কিন্তু এখানে আমাদের একটা কাজ কিন্তু করতে হবে, সেই কাজটা না করলে আবার হবে না। এই যে এটা এরকম করলাম যে এটা আমার একটা লাইট, ওকে, এটার মধ্যে একটা ম্যাটেরিয়ালও দিতে হবে এরকম, কালারফুল। স্যার এটা গ্লাস ম্যাটেরিয়াল দিলে তো সবচেয়ে সুন্দর হয় মনে হয়। হ্যাঁ, গ্লাস ম্যাটেরিয়ালও দিতে পারেন, এটা একটা ম্যাটেরিয়াল দিতে হবে, নাহলে কিন্তু হবে। আচ্ছা, তো ধরেন আমরা একটা ম্যাটেরিয়াল দিই, এটার মধ্যে ম্যাটেরিয়াল জেনারেল। হ্যাঁ, কিভাবে এটা লাইট ম্যাটেরিয়ালটা বানাবো, এগুলো অ্যাডভান্স লেভেলে প্রত্যেকটাই কিন্তু টোটালি ভিন্ন জিনিস আছে। আপনারা যখন এফসিপিএসএমডি করবেন তখন দেখবেন যে টোটালি ভিন্ন, কিন্তু এটা আমরা জানলে ওইগুলো তখন আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। বাট এই পর্যায়ে আমরা কিভাবে সলভ করি সেটা দেখি। এই পর্যায়ে আমরা এইভাবে সলভ করবো, এটা ডাবল ক্লিক,
দেন আমরা করব কি, এখানে সেলফ ইলুমিনেশন একটা অপশন আছে। এই লাইটটা আমাদের কি কালারের ছিল? ইয়েলো না? সো আমরা ইয়েলো করলাম সারফেস, সেলফ ইলুমিনেশন। আর এই যে অপাসিটি আমরা একটু কমাই দিব 70% বা 50%। ঠিক আছে, ওকে। এবার এটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল। এটা যেহেতু ইয়েলো ছিল, সো এটার মধ্যে এই ম্যাটেরিয়ালটা আমরা অ্যাসাইন করে দিলাম। দেখেন এটাতে এই ম্যাটেরিয়াল অ্যাসাইন করে দিয়েছি। আচ্ছা, এতে কি এখান থেকে লাইট বের হবে? কি মনে হয় বলেন? না, ওখানে ফার্স্ট হ্যাঁ, কি হবে না হবে না? বলেন ম্যাডাম। বলতে পারছি না স্যার। ওখানে পার্সেন্টেজ গুলো দেওয়া হয় না, এটা 105 45 কিসের 105? লাইটের। স্যার বেরোনোর কথা না তো। কেন? বের হবে স্যার, স্যার, কারণ ওটা তো box এর অপোজিট কমায় দেওয়া মধ্যে। হয়েছে, বের হবে। অপাসিটি কমাইতে হবে স্যার। অপোজিট কমাই দিয়েছে অলরেডি, সো দ্যাট বের হবে। সারফেসের অপাসিটি কমাই। তাহলে আমরা দেখি, আমাদের আগে রেন্ডারটা এরকম ছিল, এখান থেকে হলুদ বাতি বের হয়ে এখানে পড়ছে, এই জায়গায় ইফেক্ট পড়ছে। এবার রেন্ডার করে দিই, বের হয়েছে, তাই না? এবং এইখানে কিন্তু আমরা বাতিটা দেখতে পাচ্ছি, বুঝছেন? এই যে এখন এটা নর্মালি আপনারা যখন করবেন, এটা বের হয়েছে অন্য একটা কারণে, নর্মালি বের হওয়ার কথা না। কেন কথা না সেটা আমি বলছি। এটার শ্যাডো যদি অন থাকে, আর এই যে সারফেসটা এটা ভিতরে আছে বলে সে শ্যাডোটা কাস্ট করে নাই আমাদের যে এই লাইটে। কিন্তু এই যে সারফেস স্ফিয়ার, ওর প্রপার্টিজে যে অবজেক্ট প্রপার্টিজ, এখানে ওর এই যে কাস্ট শ্যাডোটা অফ করে দিতে হবে, কাস্ট শ্যাডো। কারণ যদি লাইট শ্যাডো কাস্ট করে তাহলে কিন্তু সমস্যা, বুঝতে পারছেন? শ্যাডো কাস্টিংটা অফ থাকবে। আচ্ছা, কিন্তু এটা কিন্তু আমরা লাইটের মতো জ্বলতে দেখছি না, এটা একটা প্রবলেম। তো এটা তো আসলে লাইটের মতো মনে হচ্ছে না, সেই জন্য স্যার এখানে কি একটা করতে কথা, হবে? সেটা হচ্ছে হ্যাঁ, বলেন। আপনি যে ইয়েটা নিলেন, মানে সারফেসটা নিলেন, হ্যাঁ, আমি চাচ্ছি সারফেসটা সাদাই থাকবে, বাট আমার ভিতর থেকেই ইয়েলো কালার বেরোবে। আচ্ছা, একটা লাইটের ভিতর থেকে যদি ইয়েলো কালার বের হয়, তাহলে ওইটা তখন তো লাইটটা দেখতেও ইয়েলিশ লাগবে না? সেটা জ্বলার সময় হ্যাঁ। লাগবে। কোনটা? হ্যাঁ, জ্বলার সময় তো লাগবেই, ইয়েলিশই কিন্তু লাগবে, বুঝছেন? জি, কাজেই জ্বলার এইখানে- সময় লাগবে। হ্যাঁ, এই জায়গাটায় আপনাকে, এটা যখন জ্বলার সময় যেহেতু লাগবে, এই জায়গাটায় কিন্তু আপনার ম্যাটেরিয়ালটা এরকমই দিতে হবে, ঠিক আছে? এটা এরকমই দিতে হবে। এটা যদি আপনি ইয়েলো না দেন, তাহলে এই লাইটটা কিন্তু এই কালারটা এখানে আসবে না। জি স্যার, বুঝতে পারছি। এটা আপনাকে এভাবেই, এই যে এই জায়গাটা সেলফ ইলুমিনেশন, এই সেলফ ইলুমিনেশন যদি আমরা না দিই, তখন যদি শুধু সেলফ ইলুমিনেশন না দেন, তাহলেও কিন্তু এটা কাজ করবে না। এই যে আরেকটা দিতে পারেন, এখানে এটার ভ্যালু 100%, এটা ভ্যালু 100% করে দিন। এবার দেখেন, এই লাইটটা আপনারা এই পর্যায়ে বানাইতে পারবেন এরকম। এটা একটা বাল্ব, এই বাল্বটা কিছু দিয়ে ঝুলাই দিচ্ছেন, বুঝাইতে পারেন। অথবা এই বাল্বটা যদি এরকম করেন যে এটা মনে করেন আমরা এই লাইটটা লাইট সহ আর কি এখানে যেভাবে আছে, কারণ ওর ভিতরে অমনি লাইট সহ কিন্তু এটা, সেটাকে যদি আপনি একটু উপরে রাখেন, এই জায়গায় যে এই বাল্বটা উপর থেকে আসছে, এমন থাকে না কিছু ছাদের মধ্যে লাগানো, এইভাবে করে দিতে পারে, এই যে এরকম। এটা আপনাদের ইচ্ছা, ডিজাইনের স্বার্থে আপনি যেভাবে করেন এমন দেখাইতে পারেন, এটাও খারাপ নাই, যে দেখেন, তাই না? তাহলে মনে হবে এখান থেকে লাইটটা বের হয়েছে। ওকে, এই টাইপের করা যেতে পারে। এবং প্রতিটার ক্ষেত্রেই তখন এই দুটা লাইট, এখানে আমরা যদি এখন এটা একটা লাইট ইউনিট ধরলাম, ধরে এটাকে আমরা যদি ডুপ্লিকেট করি, আরো ধরেন দুইটা, আরো দুইটা এখানে দিলাম, দেন এখানে একটা দিতে পারি একদম ওই ওয়ালের কাছে। তারপরে এদিকে এটা অনেকটা ওই যে বিভিন্ন সেমিনার রুম গুলো থাকে স্যার, সেমিনার রুম অথবা কমিউনিটি সেন্টার। কমিউনিটি সেন্টার, হ্যাঁ, এই টাইপের আমরা করতে পারি।
এখানে এটা ডিলিট করে দিচ্ছি। দেন আচ্ছা, সবগুলোই কিন্তু এখন হলুদ বাতি কিন্তু আমরা কালারগুলো চেঞ্জ করব। এটা একটু সময় সাপেক্ষ হবে। এই দেখেন সব ইয়েলিশ, হ্যাঁ, পুরা রুমে একটা হলুদ আলোর একটা তৈরি হয়ে গেছে। এখান থেকে লাইটগুলো জ্বলছে। এখন এই যে এগুলা এখন আমরা চেঞ্জ করতে পারি। এবার ধরেন আমি যদি এই যে ভিতরের লাইটটা শুধু ধরবো, শুধু লাইট ধরার জন্য একটা কৌশল করব, যেন এখানে ক্লিক করলে শুধু লাইটটাই ধরা যায়। এই ক্ষেত্রে আমরা একটা ফিল্টার ইউজ করতে পারি। ফিল্টারটা কি, যেখানে আছে সিলেকশন ফিল্টার, এই জায়গায় যে যদি আমরা লাইট চুজ করে দেই, লাইট, শুধু লাইট, তাহলে কিন্তু এরকম করলে অনলি লাইট সিলেক্ট হবে, আর কিছু না, অবজেক্ট সিলেক্ট হবে না। এবার লাইটের কালার চেঞ্জ করে দিই, এখানে এসে এটা দিয়ে দেন রেড, ওকে। তারপরে ধরেন এটা কালার দিয়ে দিলাম, মনে করেন গ্রিন, ওকে। দেন এটা আরেকটা কালার করেন ব্লু, একদম কালারফুল হচ্ছে। এটা চাইনিজ রেস্টুরেন্ট গুলাতে অনেক সময় এই টাইপের লাইটিং এর একটা থাকে, তাই না? বিভিন্ন স্যার। ধরনের। আমরা সেই ধরনের লাইটিং এর একটা প্র্যাকটিস যদি করি। সোডিয়াম লাইটের মিডিয়াম আলো। হ্যাঁ হ্যাঁ, রাইট, এটাও হতে পারে। আমার গ্রিন, আমার ব্লু, ওকে। এখন দেখেন বাইরে এই যে ম্যাটেরিয়ালটা কিন্তু এক, কিন্তু ভিতরে লাইট কিন্তু ভিন্ন হয়েছে। এখন কি হবে, সরি, এখন দেখেন কি হচ্ছে, এই যে কিন্তু আলোগুলা দেখেন ভিন্ন ভিন্ন বের হয়েছে, কিন্তু এটা তো আবার সব ইয়েলো, তাহলে তো এটা তো হবে না। তার মানে আমার এই ম্যাটেরিয়ালটাও চেঞ্জ করতে হবে, তাই না? ম্যাটেরিয়ালটাও কিন্তু চেঞ্জ করতে হবে, বুঝতে পারছেন? তাহলে পরে ওই ম্যাটেরিয়ালের মতো মনে হবে। আর যদি চান যে না আমি ম্যাটেরিয়াল, এটা যেমনটা বলছিলেন যে গ্লাস সাদা থাকবে, তাই না? জি স্যার, হ্যাঁ, জি স্যার। ঠিক আছে, ফাইন। তো সাদা যদি করতে চান সেটা একটা, আমি বলছি এই জিনিসগুলো নিয়ে আপনাদের একটু প্র্যাকটিস করতে হবে, ক্রিয়েটিভ ভাবে চিন্তা ভাবনা করে কাজগুলো করা লাগবে। তার একটা বিশেষ কারণ আছে, কারণটা আমি বলছি। এই যে দেখেন এখন এই ম্যাটেরিয়ালটা আমরা যখন নিলাম, ওইরকম আলো থাকলে স্যার ইঞ্জিনিয়ার কনফিউজড হবে যে হলুদ আলো বাতি অথচ লাইট হ্যাঁ, আছে হ্যাঁ, গ্রিন, রাইট, ইঞ্জিনিয়ার কনফিউজড হয়ে যাবে। আচ্ছা, এই যে ম্যাটেরিয়াল স্লটটা, এটা আসলে এটা এখানে লাগানো থাকে, তো আমি আলাদা করে দিচ্ছি, থেকে এখানে ডক করে দেওয়া যায়, এটা থাকে আলাদা, ওকে। এটা ধরেন যদি আমরা সাদা করে দিই, সাদাই থাকলো। ট্রান্সপারেন্সি, এটা শুধু অপাসিটিটা কমাই দিবে 27 বাইরে। জি এবার স্যার। অপাসিটিটা আমরা কমাই দিলাম, মানে গ্লাসের মতো। এবার যদি এই ভিউপোর্টটা আমরা রেন্ডার করি, এই যে কিন্তু এখন কিন্তু এরকম হবে। এটা কি চলে যেমনটা দেখছেন? জি স্যার, এগুলো ওই যে টেবিল ল্যাম্প ইন্টেরিয়র ডেকোরেশন করার জন্য টেবিল ল্যাম্পে অনেক সময় এরকম বসানো শীট লাগে স্যার। সুপারকে ইউজ করে বেশি কালারিং লাইট গুলো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা এই যে এই ধরনের কালারিং করতে পারেন লাইটের। এটা কিন্তু কেবল শুরু, লাইট একটা কিন্তু ভাস্ট সাবজেক্ট। ভাস্ট মানে কি, ব্যাপক, বুঝছেন? এটার শুধু এই লাইটিং এর উপরেই মানে অনার্স কোর্স আছে 4 বছরের, শুধু লাইট সেট আপের উপর। কাজে বুঝতেই পারেন যে এটা কত ব্যাপক। হ্যাঁ, এই যে এই অবজেক্ট থেকে আলো বের হইতে পারে এমনও আছে, এগুলো আরো পরে অ্যাডভান্স লেভেলে ওই ধরনের বিষয় আছে। তো যাই হোক, আমরা যে পর্যায়ে দেখছি দেখেন, এটা দিয়ে অনেক ইন্টারেস্টিং লাইটিং কিন্তু করা যাবে, ঠিক না? অনেক মজার মজার লাইটিং আপনারা করতে পারবেন। তাহলে এই লাইটের এই বিষয়টা আমরা বুঝতে পারলাম না। আর ইনভার্স স্কয়ার লর বিষয়টাও তো বোঝা গেল, ঠিক না? যে কিভাবে আলোর বিপরীত বর্গীয় সূত্র কিভাবে কাজ করে, এবং এটা যদি আমরা ইউজ না করি তাহলে আমাদের কি সমস্যাটা হইতে পারে সেই জিনিসটা আমরা সো এটা যদিও একদম একটা পিওর সায়েন্সের একটা বিষয়, অনেকে মনে করে যে একদম সায়েন্সের এটা কি আমাদের এখানে আছে কিনা, কিন্তু আপনারা তো দেখলেন যে এই টপিকসটা কিন্তু পুরোপুরি আমাদের সফটওয়্যারের মধ্যে দেওয়া আছে। যদি আমরা আলোর বিপরীত বর্গের সূত্র, বিপরীত বর্গীয় সূত্র যে বিষয়টা, ওইটা যদি আমরা না বুঝি তাহলে কিন্তু এই জিনিসটা আমরা বুঝে ব্যবহার করতে পারবো না। অনেকে এটা অন করেই না, জানেও না যে এখানে এরকম একটা বিষয় আসলে আছে। এটা কিন্তু একটা গ্যাপ। ওকে, এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস জানবো লাইট সেটআপে। এই যে আমরা যে লাইট সেটআপ করছি,
এই লাইট সেটআপের আরেকটা ইম্পর্টেন্ট একটা বিষয় আছে, এটাকে বলা হয় 3 লাইট সেটআপ টেকনিক। থ্রি লাইট সেটআপ টেকনিক। ওকে, আচ্ছা তার আগে একটা বিষয় বলেন তো দেখি, আপনারা এই যে লাস্ট হ্যাঁ কবে স্টুডিওতে যে ছবি তুলছেন সর্বশেষ? কমপক্ষে 12 বছর। বছর আগে স্যার, আর 12 বছর আগে। 2 মাস ওই হবে। পাসপোর্ট ছবির জন্য গেছিলাম 1 বছর আগে। হ্যাঁ, কারণ এখন তো আর কেউ ইয়েতে যায় না, তাই না? কারণ এখন এক মোবাইলের মধ্যেই দুনিয়ার সবকিছু আছে, কাজে এখন আর আমাদের ওই আর আমি মোবাইলে কাজ সারাই দিছি। হ্যাঁ, এখন স্টুডিও বিজনেস গুলো কি এখন ওইভাবে আর আছে? মনে হয় না। আগে না তো স্যার। ধরেন রাস্তার আছে পাশে স্যার, বিদেশে আছে স্যার। সরকারি যে এখানে পাসপোর্টের সাইজের অনেক ছবি লাগে। হ্যাঁ লাগে, তারপরেও আগে মনে করেন যে বিভিন্ন জায়গায় যে কোডাক বিজ্ঞাপন গুলো লাগানো থাকতো, নেই স্যার এখন প্রোডাক্ট না, এখন এখন তো- নাই স্যার, আমার এখন তো এলাকাতে একটা নাই। বিজ্ঞাপন আমরা দেখি না, দেখি দেখেন? না স্যার। না স্যার। না স্যার হারাই গেছে। এখন হালকা কোনো আছে, বিজ্ঞাপন নেই। অনেকেই ছবি তুলে নিয়ে যায়, ওই জাস্ট প্রিন্ট আউট করে নেয়, সে ল্যাব প্রিন্ট লাগে তাই ল্যাবে যায়। পাসপোর্ট Right. সাইজ গুলো এখনো ল্যাবে সবাই ওই মোবাইল দিয়ে তুলি, ওখান থেকে প্রিন্ট আউট নেয়। এক্স্যাক্টলি, এখন আর ওই কিন্তু নাই, তাই না? তো কিন্তু যারা একটু অনেক আগেও যদি ছবি তুলতে যেয়ে থাকেন, একটু স্মরণ করতে বলবো আমি একটা বিষয়, সেটা হচ্ছে যে যখন আপনি পাসপোর্ট সাইজের ছবি তুলতে গেছেন, একটু মনে করে দেখেন যে যখন ছবি তোলার জন্য আপনি বসছিলেন, আপনাকে একটা চেয়ারে বসতে দিছে, বসেই তো তুলছেন অথবা দাঁড়িয়ে, তাই না? হয়তো বসে। বসছেন, তো বসে যখন তুলছেন normally passport তখন size ছবি লাইট বসে গুলা তোলা হয়। কিভাবে ছিল? লাইটগুলা না, আপনার সামনে ক্যামেরা ছিল, দুই সাইডে দুই ছিল। পাশে ছিল। দুই পাশে ছিল। লাইট, সামনে থেকে দুই পাশে সামনের থেকে ছিল ফোকাস লাইট, ফ্ল্যাশ লাইট। Right. না, সফট বক্স লাইট। সব বক লাইট, হ্যাঁ ঠিক আছে। মনে ফ্ল্যাশ করেন যে লাইট তো ছিলই, এমনি এক্সট্রা লাইট তো ছিল। রাইট, নিচে ধরেন নিচে দুটো ছিল, নিচে লাইট দুটো না, ছিল। এই যে মনে করেন Open light ও আপনাকে, ছিল। আপনি হয়তো এই জায়গাটায় বসছেন, হ্যাঁ, এখানে ছিল মনে করেন ক্যামেরাটা এইদিকে, ঠিক আছে? জি, ক্যামেরা এইদিকে, আর এই যে আপনি এখানে বসছেন, ও আমি টপ থেকে দেখাচ্ছি, টপ ভিউটা, আর আপনার এই পাশে লাইট ছিল, এরকম Soft ছাতার box। মতো থাকতে পারে, জি এই স্যার, পাশে সফট লাইট ছিল, বক্স। ঠিক না? সব ছাতার জি, মতো। সব বক্স, এবং এই দুইটা লাইট আর এই পেছন দিকে ছাদের উপরে কিছু লাইট ছিল, সেটা পরে জ্বালায় দেয় ছাদে উপরে জি স্যার, উপরে। টপে, হ্যাঁ টপে। হ্যাঁ তার মানে দেখেন আপনাকে কিন্তু 3 দিক থেকে না লাইটিংটা করছে, হ্যাঁ 3 দিক থেকে লাইট করছে। এই যে 3 দিক থেকে যে লাইট করতে হয়, এটাকে বলা হয় 3 লাইট সেটআপ টেকনিক। এটা আপনার এই যে পাসপোর্ট সাইজ ছবি তুলতে গেলে তারা যে করে, এখানে যে নিয়মে করে, এই সেম জিনিস একদম সেই হলিউডের যে মুভি, ব্লকবাস্টার মুভি, সেই $1 বিলিয়ন যে মুভি করে যে স্টুডিওতে, সেখানেও কিন্তু এই গ্রামারটা ফলো করা। এটা ইউনিভার্সাল, বুঝছেন? এটা এমনই একটা বিষয়, এটা অনেকে বুঝে ব্যবহার করে, অনেকে না বুঝে ব্যবহার করে, কিন্তু এই 3 দিক থেকে যদি লাইটিং করা না হয়, তাহলে পারফেক্ট লাইটিং হবে না, এবং প্রোডাক্ট লাইটিং তো হবেই না। হ্যাঁ, 3টা ডিরেকশন থেকে লাইটটা সেট করতে হয়, এবং এই যে 3টা ডিরেকশন থেকে যে লাইটটা সেট করে, এটার আবার কিছু নিয়ম কানুন আছে। হ্যাঁ, এটাকে আমরা বলছি 3 লাইট সেটআপ টেকনিক। 3 লাইট সেটআপ টেকনিক, 3 লাইট সেটআপ। বুঝছেন? তার মানে এখানে যদি আপনার অবজেক্টটা থাকে, এই জায়গাটা হচ্ছে অবজেক্ট। এখন আমি নিয়মটা বলছি, এখানে যদি অবজেক্ট থাকে এবং ক্যামেরা যদি ধরেন একদম এরকম এই ডিরেকশনে ক্যামেরা, এখানে ক্যামেরা একদম ডাইরেক্ট এদিকে আছে, এখানে অবজেক্ট যে বসা সে বসছে, টপ থেকে দেখতেছি আমরা, তাহলে এই ক্যামেরার ডান দিকে একটা লাইট সেট করা হয় 45 ডিগ্রি কোণে। হ্যাঁ, এই এখনই তো সমস্যার সূত্রপাত হবে, আমরা কি করে বুঝবো 45 ডিগ্রি? এই 45 ডিগ্রি কোণে এরকম একটা অ্যাঙ্গেলে এই জায়গায় একটা লাইট সেট করা হয়,
এই কোণটা হলো 45 ডিগ্রি। হ্যাঁ, আপনারা এই কোণের বিষয়টা কিন্তু দেখেন নাই, যে লাইট সেট করছে ও কোন মাপে নাই, কিন্তু কিভাবে করছে সেই বিষয়ে পরে আসছে। এখানে যে লাইটটা সেট করে এই লাইটটার নাম হচ্ছে কি লাইট? জি স্যার, কি লাইট? কি লাইট বা মেন লাইট। জি জি। কি লাইট বা মেন লাইট। আর এই এটা ডান দিকে, আর বাঁ দিকে আবার 45 ডিগ্রি বামে আরেকটা লাইট সেট করা হয়। ও এই লাইটের আরেকটা বৈশিষ্ট্য আছে, এটা 45 ডিগ্রি ডানে এবং 45 ডিগ্রি উপরে, বুঝছেন? 45 ডিগ্রি ডানে, 45 ডিগ্রি উপরে কিন্তু আপ। কিভাবে সেটা আমি পরে দেখাচ্ছি। এটা 45 ডিগ্রি বামে এবং 30 ডিগ্রি উপরে, 30 ডিগ্রি উপরে আরেকটা লাইট এখানে থাকে। এই লাইটটাকে বলা হয় ফিল লাইট, বুঝছেন? আরেকটা লাইট থাকে, সাধারণত গ্রামারে বলে যে কি লাইটের বিপরীতে লাইটটা থাকবে, একদম অপোজিট ডিরেকশনে থাকবে, এরকম জায়গায় থাকার কথা। তবে এটা কেউ কেউ একদম সরাসরি পেছনেও রাখে। হ্যাঁ, একই পেছন দিকে, মোট কথা এই জায়গার মধ্যে থাকবে। এই লাইটটাকে বলা হয় ব্যাক লাইট। ব্যাকলাইট, এটা আরো নাম আছে, কিকারও বলে, কিকার অথবা রিম লাইট। ব্যাকলাইটের কারণে মানুষটাকে 3D লাগে, মানে দেওয়াল থেকে আলাদা মনে হয়। এক্স্যাক্টলি, দেওয়াল থেকে তার আলাদা দূরত্বটা মনে হয়। তৈরি করে দেয়, বুঝছেন? ব্যাকলাইটে এটা হচ্ছে অ্যাকচুয়াল গ্রামার। হ্যাঁ, আমরা যখন লাইট সেট আপ করবো এই গ্রামারটা আমাদের ফলো করতে হবে। এখন আপনারা বলতে পারেন অবজেক্ট থেকে কত দূরে স্যার? কোনটা? হ্যাঁ, সামনে অবজেক্ট থেকে থেকে। কত সেটা আসছে, দূরত্বের ব্যাপারটা আমাদের অবশ্যই বুঝতে হবে, সেখানে আসছে। আর আমরা কিভাবে বা এই দূরত্বগুলা বুঝবো বা মেনটেন করবো, তাই না? ওই জায়গাটায় আসছি। তার আগে একটু সফটওয়্যারে যে এবার আমরা এই লাইটগুলা সেট করি, তারপরে আমি পরবর্তী ব্যাখ্যা দিয়ে আসছি। আচ্ছা, আমরা একটু রিসেট করে নেই। আমি এখানে খুব সিম্পল একটা স্টেজ তৈরি করব। প্লেন, একটা প্লেন নিলাম। দেন এটা একটা প্লেন, খুবই সিম্পল একটা প্লেন, সেগমেন্ট দরকার নাই। প্লেনটাকে কনভার্ট করলাম এ ডবল পলি, দেন এইচটা ধরে আমরা শিফট ধরেই করলে যে এইচ কপি হয় না, ওইভাবে বের করে নিলাম। এটা বুঝলেন তো কি করলাম? শিফট ধরে টান দিছি, বুঝছি বুঝছি। এই পার্টটা না থাকলে শিফট ধরে টানছি। ওকে, এই জায়গাটায় এবার সিলিন্ডার, এখানে একটা সিলিন্ডার আছে, অটো, এখানে একটা টিপট। আমি একটা অ্যারেঞ্জমেন্ট করছি। দেখেন ওই যে আমরা ক্যামেরা দেখছিলাম, ভেরি সিম্পল, এই টার্গেট ক্যামেরা, ক্যামেরাটাও নিচ্ছি বোঝার সুবিধার্থে। এই যে ক্যামেরা লাইটের মতোই সেট করা যায়, দিস ইজ আওয়ার ক্যামেরা। এন্ড কি করি আমরা, সি বাটনে প্রেস করলে ক্যামেরার ভিতর দিয়ে দেখা যায়। আমরা ক্যামেরা আগে একদিন দেখাইছিলাম না একটু? জি স্যার, দেখাইছিলেন। ইয়েস, এই যে দেখেন ক্যামেরা দিয়ে এখন আমরা এইভাবে দেখছি। এটা ক্যামেরা ভিউ, ক্যামেরার মধ্যে থেকে দেখছি। আর এটাকে পলিতে যে এটা সিলেক্ট করলাম, দেন আর এটা একটু এডিট করে নিচ্ছি, এটা একটু ফাঁকা থাকে আপনারা দেখছেন, আমি হালকা পাতলা এডিট করে নিলাম। ওকে, এই আছে। আরো দু একটা অবজেক্ট থাকতে পারে মেবি। ওকে, ধরেন এখানে একটা কিছু আছে। আচ্ছা, এবার আমাদের মেন লাইটটা আমরা সেট করব।
এখানে শিফট এফ, এই হচ্ছে আমাদের ক্যামেরা ভিউ, যার মধ্যে দিয়ে আমরা দেখছি আমাদের মেইন যে লাইটের যে এখান থেকে স্ট্যান্ডার্ড, দেন টার্গেট স্পট, টার্গেট ডাইরেক্ট আমরা ইউজ করছি, সেম টার্গেট ডাইরেক্ট ইউজ করতে পারি, নো প্রবলেম। আপনি টার্গেট ডাইরেক্ট লাইট ইউজ করতে পারেন। অলরেডি তো আমরা টার্গেট ডাইরেক্ট লাইট ইউজ করে জানি, তাই না? তো ইউজ করা আমরা জানি। জি স্যার। ওই সেম টার্গেট স্পটও সেম, শুধু একটা বিন্দু থেকে বের হয়। এইখানে আমি 45 ডিগ্রি কিভাবে মিলাচ্ছি, এই যে ছোট ছোট যে ঘরগুলো আছে না, এই ঘরগুলো হচ্ছে এক একটা বর্গক্ষেত্র। তা আপনারা তো জানেন একটা বর্গক্ষেত্রের যদি আমরা ডায়াগোনাল মানে কর্ণ যোগ করি তাহলে কি হয়, বর্গক্ষেত্রের কর্ণ। হ্যাঁ, এই যে ধরেন এরকম আমরা একটা বর্গক্ষেত্র যদি আঁকি, এই বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ হচ্ছে 90 ডিগ্রি, রাইট? এটা যদি আমরা যোগ করি ডায়াগোনালটা, তাহলে 45 ডিগ্রি হবে না? এই দুটো সর্বসম ত্রিভুজ, আপনারা জানেন এই কোণগুলা 45 ডিগ্রি করে হয়। সো এই কৌশলটা আমরা এখানে একটু অ্যাপ্লাই করব। আমরা অ্যাপ্রক্সিমেটলি এই লাইটটাকে এমন ভাবে এই ক্যামেরার ডান দিকে সেট করব যেন এই কর্ণ বরাবর যায়, বুঝছেন? কারণ এই 1-2 ডিগ্রি 5 ডিগ্রি এদিক ওদিক হইলে কিছু হবে না, এরকম যেন না হয়, এরকম যেন না হয়, এরকম। অর্থাৎ এই যে দেখেন বর্গক্ষেত্রের কর্ণ বরাবর কিন্তু আমরা আসছি না, এই যে, তার মানে আমি বলতে পারি এই কোণটা 45 ডিগ্রি, ঠিক কিনা? বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, এইবার তাহলে স্যার 45 ডিগ্রি উপরেরটা বুঝবো কিভাবে? হ্যাঁ, এইবার উপরেরটা বুঝবো এই যে লেফট ভিউ বোর্ডে আসলে এখানেও দেখেন, এখানেও কিন্তু বর্গক্ষেত্র আবার লেফটে এদিকে পাচ্ছি। সো এখানে এবার যদি আমি লাইটটাকে এভাবে উপর দিকে উঠাই, এই যে দেখেন এই যে বর্গক্ষেত্রের কর্ণ বরাবর নিয়ে গেলাম, সো এই কোণটাও পেয়ে গেলাম 45। বুঝা গেছে? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, তো দুই দিকেই কিন্তু 45, টপে এবং লেফট, হ্যাঁ, ডানে এবং উপরে, ডান দিকেও 45, উপর দিকেও 45। এবার আসেন, আচ্ছা এবার এই লাইটের ইফেক্টটা আমরা দেখি যে এই লাইট আমাদের এই একটা লাইটে কেন আমরা স্যাটিসফাই থাকতে পারি না। দেখেন এই একটা লাইটে এখানে যে কাজটা করছে, এখানে কি আছে এটা আমরা বুঝি না, তাই না? এটা যদি হাইটটা একটু কম হয় তাহলে আমরা এটা হারিয়ে যাবে। এই যে দেখেন সুন্দর আলো হয়েছে, বলবেন যে এই তো ঠিকই আছে, এত লাইটের দরকারটা কি? দরকার আছে। এই যে এখানে যে আমার একটা জিনিস ছিল, এই জিনিসটা তো আমি খুঁজেই পাচ্ছি না, দেখছেন? জি স্যার, শ্যাডোতে হারিয়ে গেছে, শ্যাডোর মধ্যে হারিয়ে গেছে। তার মানে আমার এই সাইডটা বের করতে হবে। তা এখন আপনি পাসপোর্ট সাইজ ছবি তুললে আপনার এক সাইড থেকে আলো দিল, আপনার ফেসের আরেক সাইডে যদি কোনো ধরেন কোনো দাগ বা কিছু একটা থাকে, জন্ম দাগ বা যাই বলেন, সেটা তো আসলো না, তাহলে তো আপনার পুরোপুরি আইডেন্টিফিকেশন হবে না, তাই না? এটা তো আমি পাসপোর্ট সাইজ বাদ দেন, অন্য সবকিছুর ক্ষেত্রে একটা প্রোডাক্টকে আপনি সঠিকভাবে ভিজুয়ালাইজ করতে পারবেন না। জি তো স্যার, আমার প্রোডাক্ট এই অ্যানিমেশনের ক্ষেত্রে এগুলো অনেক বড় বিষয়। প্রোডাক্টের ক্ষেত্রে দরকার, ফিল্মের ক্ষেত্রে দরকার, ওইটা আমি আসছি পরে। এখন দেখেন এই সমস্যাটা দূর করার জন্য আমার আরেকটা লাইট লাগবে, তাহলে মেন লাইটে কিন্তু আমার কাজ হচ্ছে না, ঠিক আছে? তাহলে এবার আসেন ফিল লাইট, এগেইন আবার একটা টার্গেট স্পট লাইট নিলাম এবং ক্যামেরার বাঁ দিকে একইভাবে 45 ডিগ্রি বামে, অলরেডি আমরা জানি 45 ডিগ্রি কিভাবে করতে হয়। এবার হচ্ছে সমস্যা 30 ডিগ্রি কেমনে বুঝবো না? এতক্ষণ তো বুঝতেছিলাম 30 ডিগ্রি কেমনে বুঝবো, এটা মনে মনে চিন্তা করতেছিলেন যে 30 ডিগ্রি দেখি কেমনে বের করে। সমস্যা তো এইটাই। হ্যাঁ, তারপরে আমরা বলতে যাচ্ছিলাম আর আপনি আগেই বলে, হ্যাঁ, যে 30 ডিগ্রি কিভাবে পাওয়া যায়। দেখেন এই যে আমাদের কৌশলের তো শেষ নাই, আমরা বের করেই ফেলবো। ধরেন এটা একদম মাঝে দিয়ে যদি একটা টানতে পারি তাহলে 45 ডিগ্রি হয়, ঠিক না? জি। আবার যদি এটা ঠিক মাঝামাঝি নেই তাহলে এটা কত ডিগ্রি হবে বলেন তো? 22.5, 22.5 ডিগ্রি বা 22.5, তাই না? এখন আপনি ধরেন 45 ডিগ্রির অর্ধেকে আসলেন, আইসা যদি সামান্য একটু উপরে উঠান তাহলে এটা তো আমরা বলতে পারি যে এটা অ্যাপ্রক্সিমেটলি 30 ডিগ্রি। 5 ডিগ্রি হেরফের হলে কিছু যায় আসে না, বুঝছেন? জি স্যার। এই 22.5 ডিগ্রির একটু উপরে রাখবেন, দ্যাটস অল।
ওইটুকু এরর অ্যাকসেপ্টেবল, এটা কোনো প্রবলেম না, বুঝছেন? তাহলে এটা আমরা কি করব, আর আপনি চাইলে আরো নিখুঁত মাপ যোগ করতে পারেন, এটা আসলে দরকার নাই, চাইলে আমরা এটা করতে পারি, বাট আমাদের অত নিখুঁত না হলে কোনো সমস্যা নেই। এই যে এটা অর্ধেক, এই যে এই দেখেন এটা তো 45 ডিগ্রি আছে, রাইট? এই যে এই লাইটটা, এটা তো 45 ডিগ্রি আছে, জি জি তো আমরা অর্ধেকে গেলাম, তার একটু উপরে রেখে দিব, শেষ। আর এটার মাল্টিপ্লায়ার আগেরটার 40% হবে বা 30% হবে, এটা একটা নর্মাল হিসাব, যেটা আমরা সাধারণত 0.4, ওইটা যদি 1 হয় এটা আমরা 0.4 বলবো। হ্যাঁ, 0.4। এবার এটাকে একটু ক্লোন করে আমরা দেখব যে এটাতে কি পার্থক্যটা তৈরি করে। দেখেন এখন এই দুটার মধ্যে বলেন কোনটা বেটার? অফকোর্স এটা বেটার, পরেরটা। জি স্যার। কারণ দেখেন এখানে লাইটটা এমন ভাবে পড়ছে যে আমরা কিন্তু এটার চেয়ে আরো ক্লিয়ারলি আমাদের অবজেক্টটা আরো ভালোভাবে কিন্তু ভিজুয়ালাইজ করা যাচ্ছে, ঠিক আছে? সো ফিল্ড লাইটের গুরুত্বটা আমরা বুঝতে পারছি, এটার চেয়ে এটা বেটার। এখন এই যে ব্যাকগ্রাউন্ডের সাথে যে ডিস্টেন্সটা, এই ব্যাকগ্রাউন্ডটা যদি আরেকটু ব্রাইট হয় বা এখানে যদি আলো পড়ে, তাহলে কিন্তু আমাদের এই দূরত্বের ব্যাপারটাও আরেকটু ক্লিয়ার হবে। সো আমাদের আরেকটা লাইট লাগবে, যে লাইটটা হচ্ছে ব্যাকলাইট। ব্যাকলাইট আপনারা চাইলে একটা ওমনি ইউজ করতে পারেন। ওমনি ইউজ করলে যে উপরে বলছিলাম মাথার উপরে কিছু লাইট দিয়ে দেয়, তো ওমনি ইউজ করতে পারেন, কারণ এটার অ্যাঙ্গেল নিয়ে অথবা ওরিড হওয়ার কিছু নেই। সো চাইলে একটা ওমনিও নিতে পারেন। হ্যাঁ, কিন্তু এই ওমনিটা 60 ডিগ্রি, অ্যাটলিস্ট 60 ডিগ্রি উপরে হবে, 60 ডিগ্রি, তার মানে 45 যদি এরকম হয়, 45 ডিগ্রির উপরে আপনি যেখানে রাখেন সেটা ঠিক আছে, এরকম জায়গা বা এরকম জায়গা থাকে, বুঝতে পারছেন? এই এরকম জায়গা, মোট কথা এটা পেছনে থাকবে। এবার যদি আমরা আবার এটাকে ক্লোন করে রেন্ডার করি, দেন তাহলে সরি টপের থেকে কেমন আসছে, এই যে এইবার দেখেন। এবার যদি আমরা ধাপে ধাপে দেখি, দেখেন গ্র্যাজুয়ালি কিভাবে আমাদের ছবিটা আস্তে আস্তে স্পষ্ট হয়ে গেছে। হ্যাঁ, ধাপে ধাপে। এখন এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, এটার থেকে এখানে দেখেন একটা আলো, মানে আমাদের এই অবজেক্টটা একদম ক্লিয়ার আছে এখন, রাইট? আমরা যদি ক্লোজ শটও নেই তাহলে কোনো সমস্যা নাই, ঠিক কিনা? আমরা আরো ক্লোজলিও নিতে পারি লাইটের বিষয়গুলা। এখন তো লাইট আমাদের সেট করা হয়ে গেছে, সামনে যদি একটা ক্লোজ শটও নেই, দেখেন একদম ঝকঝকে একটা ছবি আসছে। শ্যাডো তো থাকবে, লাইট অ্যান্ড শ্যাডো থাকবে, একদিকে লাইট বেশি থাকবে কম থাকবে, নাহলে তো ডাইমেনশন ক্লিয়ার হবে না। এটার মধ্যে যদি আমরা এখন ম্যাটেরিয়াল দেই তাহলে একদম চমৎকার একটা তৈরি হবে। বোঝা গেছে? ক্লিয়ার? এই হচ্ছে আমাদের 3 লাইট সেটআপ টেকনিক। এখন দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে এই যে আমরা যে যদি সব জায়গায় এটা যদি ইউনিভার্সাল গ্রামার হয়েই থাকে, তাহলে এই যে যারা নাকি আউটডোর শুটিং করে ফিল্মেও নাকি 3 লাইট সেটআপ একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি তাই হয় তাহলে আউটডোর শুটিং এ তো আমরা দেখি না যে ওইভাবে লাইট সেট করে, ওইখান থেকে সূর্যের আলোর নিচেই তো শুটিংটা করে। আপনারা আউটডোর শুটিং দেখছেন না? কে কে দেখছেন বলেন তো দেখি। স্যার ওই যে আউটডোর শুটিং এ স্যার ওই যে একটা সিলভার কালারের হচ্ছে রাইট রাইট বক্স ইউজ করে স্যার, মানে রিফ্লেকশন লাগানোর জন্য রিফ্লেক্টর ইউজ করে, সিলভার প্যালেটটা এক্স্যাক্টলি। দেখেন ওটা ফেসে মারে। হ্যাঁ ওইখানে দেখেন কি করে, একটু খেয়াল করেন, এখন থেকে খেয়াল করেন। এখানে মনে করেন অ্যাক্টর আছে বা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছে, এই পয়েন্টে সূর্যটা আছে এখানে, বুঝছেন? সূর্য এখানে, ক্যামেরা যদি এই জায়গাটায় থাকে, ধরেন ক্যামেরা এখানে আছে, তখন করবে কি এই পাশে একটা ডিফ্লেক্টর ধরবে, তাই না? ওই যে একটা চকচকে আবার এই পাশেও দেখবেন একজন ধরবে, দুইজন কিন্তু থাকে, খেয়াল করে দেখেন। এদিক দিয়ে একজন লাইট দিবে, এদিক দিয়ে একজন লাইট দিবে। সূর্যটা হচ্ছে স্যার ওই ব্যাকলাইটটার মতো কাজ করতেছে। সূর্যটা হচ্ছে মেইন, সূর্যটা হচ্ছে মেইন লাইট, সূর্যটাকে ওরা হচ্ছে রিফ্লেক্ট করে। মেইন লাইট, এটা হচ্ছে ফিল্ড লাইট। হ্যাঁ, এটা হলো ফিল্ড লাইট আর এটা হচ্ছে ব্যাকলাইট। এটা দেখছেন তো? এইটা ছাড়া কিন্তু আউটডোর শুটিং করতেই পারবে না, বুঝছেন? যতই সূর্যের আলো থাকুক, দেখেছি কিন্তু কেন কোথায় ধরে এটা আমরা কখনো জানতাম না। এই যে এখন ব্যাপারটা বুঝলেন তো? ওই দেখেন গ্রামার, সেই যে স্টুডিওতে ছবি তুলতে গেছেন তখন যে গ্রামারটা ওরা ইউজ করছে, যারা ইউজ করে ওরাও এটা জানে না, অধিকাংশই জানে না। যারা ধরেন পড়াশোনা করে কাজ করে ওরা হয়তো জানে, বাইরে থেকে পড়াশোনা করে এসে যারা ফিল্ম বানাচ্ছে ওরা বিষয়গুলো জানে, কিন্তু অন্যরা কিন্তু ওইভাবে আসলে না, ওরা জানে যে এখানে ধরতে হয়। এই পাশে যদি এখানে যদি ক্যামেরা থাকে, এই পাশে না ধরলে এখানে একটু শ্যাডো থাকে, ওই শ্যাডো দূর করার জন্য আমার এই লাইটটা ধরতে হবে,
জি স্যার। বুঝতে পারছেন? ওরা কাজ করে স্যার এক্সপার্ট হয়ে গেছে। ওরা কাজ করে করে মানে দক্ষতা অর্জন করে ফেলছে। ঠিক আছে? আচ্ছা, এখন এটা তো গেলে, এখন বলবেন যে আমরা তো স্টুডিওতে দেখি যখন ছবি তুলে ওই মানে চাঁদা দিয়ে বা ই দিয়ে অ্যাঙ্গেল মারতে তো দেখি না, কিভাবে বুঝে যে 45-30 এগুলা বুঝে কেমনে? এটাও একটা কৌশল আছে। দেখেন সব জায়গায় আমরা এই যে অঙ্ক দেখা ভয় পাই না, অনেকে অঙ্ক করতে চাই না, জ্যামিতি ভয় পাই, অঙ্ক ভয় পাই। এই জ্যামিতি অঙ্ক আমাদের কিন্তু কখনো ছাড়বে না, বুঝছেন? সব জায়গায় এটা আছে। কিভাবে কি হয় দেখেন, ধরেন এই জায়গাটায়, এই যে আপনি যখন ছবি তুলতে গেছেন, মনে করেন এইখানটায় আপনি বসছিলেন, আমার এটা দিয়ে আসলে ড্র করা খুব টাফ, আমি এর থেকে ম্যাক্সে আমার ড্র করতে সুবিধা হয়। বুঝতে পারছেন? এই যে এই লাইন তো এটা দৌড়াদৌড়ি করে, তাও একটু বোঝানোর জন্য করছি, বুঝতে পারলেই হলো না? সোজা এখানে বসছেন আপনি, একটা টুলের মধ্যেই বসতে দেয়, ঠিক না? জি স্যার। আপনার ডিজাইন অসাধারণ। হ্যাঁ, এটা ধরেন আপনি এখানে বসছেন, আর হয়েছে কি এই যে এখন লাইট 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইটটা সেট করছে কিভাবে, কিভাবে বুঝে 45 না? তো আপনার থেকে যতটুকু দূরে, ধরেন এই জায়গায় একটা স্ট্যান্ডের মধ্যে বা ওই যে ছাতার মতো যে থাকে, সফট লাইট যাই বলেন, একটা স্ট্যান্ডের মধ্যে থাকে। তো এখন স্যার। এইটা যদি স্ট্যান্ড হয়, ওরা দেখে কি যে আপনার থেকে ঠিক যতটুকু দূরে লাইটটা আছে না, দেখবেন লাইটের দূরত্বটা আগে পরে করতেছে, এই দূরত্ব আর এই দূরত্ব সমান রাখবে। সমান রাখলে কি হলো বলেন তো? এই দূরত্ব যদি সমান হয়, এটা একটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজ হলো স্যার, প্রত্যেকটা সমকোণী একটা কোণ ত্রিভুজের 90 ডিগ্রি আর দুইটা কোণ এটা 45 ডিগ্রি আর করবে। এই দুইটা কোণ তাহলে কত? 45 জি। 45, বুঝছেন? তার মানে লাইটটা উপরে নিচে করে 45 ডিগ্রি মেনটেন করে, বুঝতে পারছেন? তার মানে স্যার ওই পার্সনের হচ্ছে পা থেকে শুরু করে স্ট্যান্ডের যে গোড়ার হ্যাঁ, যে এই দূরত্ব, এই দূরত্বটা ওই গোড়া থেকে যতটুকু, আবার লাইটের যে দূরত্ব সমান করবে। হ্যাঁ এটা মোটামুটি সমান। আর 30 ডিগ্রি মেনটেন করার জন্য একটু নিচে করে দিবে, এই যে অর্ধেকের একটু উপরে রাখবে, মানে ডান পাশের লাইটটা একটু উপরে, বা পাশের লাইটটা সামান্য একটু নিচে, মানে এইভাবে একটু ব্যালেন্স করে তারা এই জিনিসটা করে। এখন বোঝা গেছে 30 ব্যাপারটা? ডিগ্রি হয় স্যার, কোণ যদি 30 ডিগ্রি হয় সেক্ষেত্রে স্যার হচ্ছে ভূমির মাপটা একটু বড় হয়, আর হ্যাঁ কোণ যদি হচ্ছে 45 ডিগ্রি হয় সেক্ষেত্রে ভূমি আর লম্ব দুটো সমান হয়। হ্যাঁ, রাইট। এই যে ধরেন যদি এখানেও এটা করতে চায়, হ্যাঁ, এটা তো 22.5 ডিগ্রি, ঠিক আছে? জি স্যার। 22.5, তো এটার একটু উপরে এখানে হবে, এই এরকম জায়গায়, মানে ওই বা পাশের লাইটটা এরকম জায়গায়। কথা বললাম। আচ্ছা, এই এভাবে জিনিসটা মেনটেন করে, তাহলে বুঝতে পারছেন? তো সব জায়গায় কিন্তু এই গ্রামার, এই নিয়ম কানুন গুলা ফলো করা হয়। তাহলে স্যার অবজেক্টের ডান পাশেরটা হচ্ছে মেইন লাইন, অবজেক্টের ডান হ্যাঁ পাশে। হ্যাঁ, সাধারণত ডান পাশেরটা মেন লাইন। এখন এখানে কথা আছে, যে নিয়ম ভাঙার একটা ব্যাপারও কিন্তু আছে। হ্যাঁ, নিয়ম আপনি তখনই ভাঙতে পারবেন যখন আপনি নিয়মটা জানবেন, ঠিক না? তো এই জন্য নিয়মটা জানলে পরে তখন স্পেশাল কেসে অনেক সময় 4টা লাইট ইউজ করতে পারে, কেউ কেউ 2টাও ইউজ করতে পারে, ডিপেন্ডস। কারণ সে তখন নিয়মটা জানে, তখন সে নিয়মটা জেনে বুঝেই নিয়মটাকে ভাঙতে পারে বিশেষ আবহ বা স্পেশাল ইফেক্ট তৈরি করার জন্য। বুঝতে পারছেন? ধরেন আপনি স্পেশাল ইফেক্ট তৈরি করবেন, হ্যাঁ, তখন আপনি করবেন কি, এই লাইটটা হয়তো এখানে, ব্যাক লাইটটা এই জায়গায় না দিয়ে এটাকে, অনেকে দেখবেন যে এটাকে হয়তো এইদিকে দিল, বা এমনও করে অনেকে ধরেন আরেকটা লাইট নিয়ে, এই যে টার্গেট স্পট লাইট নিয়ে হয়তো এই ব্যাকগ্রাউন্ডের উপরে, ব্যাকগ্রাউন্ডের দিকে লাইটটা ফেলে, আমি দেখাই কিভাবে করে। আর টার্গেট স্পট, এই লাইটটাকে হয়তো বা এদিকে টার্গেট করে দিল, এবং এই লাইটের ওই যে মাল্টিপ্লায়ারের যে ব্যাপারটা আছে, স্পটলাইট প্যারামিটার, এই যে হট স্পট ফলো, এটাকে একটু বড় করে দিচ্ছে, মানে এই লাইটটাকে এমন ভাবে সেট করছে যে আপনার ব্যাকগ্রাউন্ডটাকে আলো করছে আর কি, ব্যাকগ্রাউন্ডের মধ্যে এই জায়গাটা একটা ব্রাইট লাইট তৈরি করছে। সেই ক্ষেত্রে কেমন হয় দেখাই, সেই ক্ষেত্রে হয়তো এটা, এগুলো হচ্ছে যখন আপনি স্পেশাল আবহাওয়া তৈরি করবেন। এই লাইটটার মধ্যে আমরা যে লাইটটা নিলাম, এই যে এখানে ঠিক এই দিকটা টার্গেট করে যদি আমরা লাইটটা সেট করি,
এই লাইটের মাল্টিপ্লায়ারও বাড়তে পারে, 1 বা এরকম। হ্যাঁ, ব্যাকে এই জায়গাটার মধ্যে হয়তো বা আলোটা ফেলবে, এই যে মানে ব্যাকটাকে অনেক বেশি ব্রাইট করে যায়। যদি এটা ডার্ক হয়, তখন কোনো কারণে আমার ব্যাকগ্রাউন্ড ওয়ালটা হচ্ছে ডার্ক, ঠিক আছে, তখন ব্যাকগ্রাউন্ড থেকে সেপারেট করার জন্য এটা যদি এরকম একটা ওয়াল হয় এবং এটা কোনো ডার্ক কালার হয়, ডার্ক কালার হলে অনেক সময় আমার সামনের যে অবজেক্ট, অথবা যদি সেম কালার হয়, সেম কালার হলে আমার অবজেক্টটা কিন্তু মিশে যেতে পারে। হ্যাঁ, এটার থেকে বের করার জন্য তখন এই ধরনের লাইট সাধারণত ব্যাকলাইটটা আর একটু আমি সহজ করে দেই। এই যে লাইট আমরা যদি এখানে এই ভিউ বোর্ডে সেট করি, ফ্রি স্পটটা এভাবে এই লাইটটা এখানে সেট করা হয়, ওইদিকে টার্গেট করে, এই এতে করে যে বিষয়টা হবে, যখন আমরা এটা রেন্ডার করব, দেখেন দুইটা সেম কালার, বাট যখন আমরা এটা রেন্ডার করব, হ্যাঁ, এই এতটাই হয় না, এটা সফট থাকে। এটা তো আমি মাল্টিপ্লায়ার বাড়াই দিছি, মাল্টিপ্লায়ারটা এখন কমাই। এগুলো আপনারা এখন থেকে খেয়াল করলে পরে বিষয়গুলো বুঝতে পারবে। এটা হয়তো ধরেন 0.3, হ্যাঁ, একটু সফট করে দিল। স্পটলাইট প্যারামিটার একটু সফট রাখতে পারে। এই যে দেখেন আমার কিন্তু এটা কিন্তু ঠিকই আলাদা বোঝা যাচ্ছে, রাইট, সেপারেট হয়ে গেছে। এখন যদি এই লাইটটা না থাকে, মানে এটা কতটুকু কাজ করছে বোঝার জন্য যে আদৌ কাজ করছে কিনা, আমরা যদি এই লাইটটাকে অফ রাখি, এটাও ঠিক আছে, বাট এটার চেয়ে এটাতে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে থেকে যে এখানে একটা লাইট থাকার জন্য এই কালারটা যতটুকু মিশে আছে এটা কিন্তু সেপারেট আছে, রাইট, এটার চেয়ে এটা একটু বেটার। এভাবে জিনিসগুলোই করা হয়। তারপর হয়তো এই লাইটের এমনও আছে যে লাইটটা অন করলাম, ইন্টেন্সিটিটা বাড়ায় দেখা যাইতে পারে যে ইন্টেন্সিটি বাড়াইলে পরে আমাদের এটা আরো বেটার ইফেক্ট ক্রিয়েট করে কিনা। এগুলো হচ্ছে স্পেশাল ইফেক্ট। তার মানে এই যে দেখেন, এখন দেখেন এটা কিন্তু আমরা বুঝতে পারছি যে পেছনে একটা ব্রাইট সারফেসটা এরকম। আপনারা বিভিন্ন ইয়েতে দেখলে পরে এখন খেয়াল করলে বুঝবেন যে এই ধরনের কৌশলগুলো অ্যাপ্লাই করে। কিন্তু এটা কিন্তু একটা ভেরিয়েশন, অর্থাৎ আমরা যে 3 লাইট টেকনিকটা জানি, সেই 3 লাইট টেকনিকটা জেনে নিয়ে কিন্তু এই ভেরিয়েশনটা ক্রিয়েট করা হচ্ছে। মানে স্পেশালি একটু এটাকে হেরফের করে একটু ভিন্নভাবে জিনিসটা তৈরি করছেন। তারপরে মনে করেন আপনি শ্যাডোটা চাচ্ছেন না, হইতে পারে আপনি তখন এটা শ্যাডোটা অফ করে দিলেন, যে না আমি শুধু একটা শ্যাডোই দেখাতে চাই, এটা দেখাবো না, শ্যাডোটা অফ করে দেন শ্যাডোটা। সেই ক্ষেত্রে এরকম হবে, এই যে তাহলে এটা মনে হবে যে একদিকে আছে। এবং এটা শ্যাডো অফ করার সাথে সাথে এটার ইন্টেন্সিটিও সাধারণত অনেক কম রাখা হয়, যে এটা মোটামুটি একটা ইন্টেন্সিটি দেওয়া হয়। এগুলো হচ্ছে সবই ভেরিয়েশন কাজের স্বার্থে। দেখেন, হ্যাঁ, ওইখানে আছে শ্যাডোর মধ্যে, এটা বরং বেটার। এখন এটা ভালো লাগছে না আগের চেয়ে? দেখেন এই লাইটিংটা। জি স্যার। আগেরটার থেকে স্যার রিয়েলিস্টিক মনে হচ্ছে, যে এক পাশ থেকে আলো পড়ছে আরেক পাশে ছায়া বেশি। এই দাগগুলো কিসের আছে? সফটওয়্যারের নাকি? ওকে, হ্যাঁ, এক পাশে আলো বেশি, এক পাশে আলো কম। হ্যাঁ, এই যে দেখেন, এখন কিন্তু দেখেন লাইটটা এখানে তেমন কোনো ম্যাটেরিয়াল দিয়ে নেই, কিচ্ছু না, কিন্তু তারপরেও দেখেন, হ্যাঁ, আমাদের কিন্তু লাইট যে ইউজ করা হয়েছে, লাইটিং করা হয়েছে, সেই ব্যাপারটা কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে একটা লাইটের কাজ করা হয়েছে, ঠিক না? এবং এই যে অন্ধকারের মধ্যে একটা অবজেক্ট, তাও আমরা তার আকার আকৃতি বুঝতে পারছি। এটা যে একটা ছোট সিলিন্ডার, সেটাও কিন্তু ক্লিয়ার আছে, বুঝতে পারছেন? তাহলে দেখেন এই যে এই 3 লাইটটা এইভাবে ব্যবহার করার ফলে এই জিনিসটা বের হয়ে আসলো। এবার আমরা যখন এটার মধ্যে আমাদের যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া আমরা শিখছিলাম ইতিপূর্বে, সেই ম্যাটেরিয়াল যেমন বিশেষ করে গ্লাস ম্যাটেরিয়াল, আমরা যে গ্লাস ম্যাটেরিয়ালের যে কাজটা আমরা দেখছিলাম, কিভাবে গ্লাস ম্যাটেরিয়ালটা তৈরি করতে হয় আপনাদের মনে আছে তো না? স্ট্যান্ডার্ড কি করতে হয় বলেন তো গ্লাস ম্যাটেরিয়ালে? ডাবল ক্লিক করে আমরা গ্লাস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কি করছিলাম, প্যারামিটারে কি চেঞ্জেস, এটা দিছিলাম अराउंड 100, अराउंड 90, হ্যাঁ, তারপর ম্যাপসে যে এই যে রিফ্লেকশনের মধ্যে রেড ট্রেস, হ্যাঁ, এটা উল্টাপাল্টা দিলে কিন্তু বিপদ আছে। হ্যাঁ, এটা উপরে দিলে পরে সমস্যা হবে, এটা আমরা জানি। উপরে আমরা চাইলে অন্য কিছু দিতে পারি, এটার মধ্যে আমরা রিফ্লেকশনে কিছু দেই নাই, বাট রিফ্লেকশনে একটা ম্যাপ দিলে এটা ভালো হবে। তো এই জায়গাটা এবার দেখি, এটা অনেক পুরো একটা অবজেক্ট, সো অনেক মোটা ঘন কাচের একটা জিনিস, বাট তারপরে দেখেন, দেখছেন এখন
এই যে এত মোটা যে গ্লাস, তারপরেও দেখেন এই জিনিসটা কিন্তু ভালো আসছে, তাই না? লাইটিং করার জন্য। জি স্যার। ঠিক আছে, দেখেন এই লাইটিং এর কারণে এটা পুরো বৈশিষ্ট্যটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই লাইটিংটা যদি না থাকে তখন দেখবেন ইফেক্টটা এরকম আসবে না, কারণ এটা এমনিতে অনেক মোটা একটা কাঁচের গ্লাস। বাট এটা যে একটা গ্লাস, কত সিম্পল একটা ম্যাটেরিয়াল দেওয়ার পরেও কিন্তু গ্লাসটা ক্লিয়ার হয়ে গেছে যে এটা একটা গ্লাস। এটার কারণ হচ্ছে লাইটিং। আমরা যে লাইটিংটা করলাম এর ফলে কিন্তু এই ইফেক্টটা এখানে জেনারেট হইলো। আর এটার মধ্যে যে রিফ্লেকশনে আমরা যদি রিফ্লেকশন ম্যাপ দেই, হ্যাঁ একটা বিট ম্যাপ এটা একটা বিটম্যাপ যদি দেই, বিটম্যাপে আমরা এই ম্যাপটা ইউজ করতে পারি আমরা, যেমনটা এর আগে করছিলাম, বা এটা ইউজ করতে পারি, এটা ইউজ করতে পারি অ্যাজ ইউ উইশ। এটা দিয়ে ধরেন আমরা রিফ্লেকশন একটু কমিয়ে দিচ্ছি 20% এরকম করতে পারি, দেখি এটা কেমন আসে। তাহলে আমরা অন্যগুলো ট্রাই করব। হ্যাঁ, এটাতে যে কিছু রিফ্লেকশন আসছে, অল্প স্বল্প রিফ্লেকশন আসছে, একটু বাড়ায় দেখি। এগুলো এই যে এইভাবে রেন্ডার করে করে আমাদের বুঝতে হবে কিছু রিফ্লেকশন আসছে। বাট আমরা যদি এই ম্যাপটা চেঞ্জ করে, হ্যাঁ এই রিফ্লেকশন ম্যাপটা আমরা চেঞ্জ করে দিতে যাচ্ছি, এটা এখানে যেটা ইউজ করলাম, এই রিফ্লেকশন ম্যাপ চেঞ্জ করে অন্য একটা ম্যাপ দিব। এমনকি এটার মধ্যে আপনি চাইলে এই ধরনের কোনো ইমেজও দিতে পারেন, এরকম ইমেজও দিতে পারেন এটা। হ্যাঁ দেখেন, এটাও কিন্তু আমাদের একটা ইফেক্ট তৈরি করবে, নো প্রবলেম। সেটা ডিপেন্ড করে যে আপনি আসলে কেমনটা চাচ্ছেন। দেখেন, ওকে, এটা কেমন হলো গ্লাস? এবার এটা আমাদের ভালো হয়েছে স্যার। হ্যাঁ, এটা আমাদের যে ব্যাকলাইটটা আছে, ব্যাকলাইটের ইন্টেন্সিটিটা একটু আমরা কমাই দিবে, এটা অনেক বেশি দিয়ে ফেলছি তো। ব্যাকলাইটের মাল্টিপ্লায়ারটা এত রাখার দরকার নেই, আমরা একটু কম করি, 0.5 এই যে, ঠিক আছে, এরকম আসতে পারে। লাইট এন্ড শ্যাডো পুরা দেখেন ওভারঅল এটা একটা গ্লাস। আমরা একইভাবে মেটাল ম্যাটেরিয়াল, আবার এটা নিয়েও অনেক কাজ আছে, যে আপনি এখানেও কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারেন, যে কারণ এই ইমেজের উপরে অনেক কিছু ডিপেন্ড করে যে আমরা কোন ধরনের ইমেজ ইউজ করছি। ইমেজ চেঞ্জ হলে পুরা বৈশিষ্ট্য কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন, এটার একটা গ্লাস, এটা কেমন, নট ব্যাড, তাই না? এখন আপনাদের এই পরীক্ষা নিরীক্ষাগুলো করার আরো সময় হয়ে গেছে। এখন এই যে মেটাল যদি আমরা তৈরি করি, স্ট্যান্ডার্ড ধরেন একটা মেটাল দিব এখানে। মেটালের জন্য মেটালে কি থাকে, এখানে আমরা মেটাল নেই, এটা করি 450, তাই না? 450, দেন গ্লসিনেস 90। হ্যাঁ, এটা যে একদম 90 রাখতে হবে সবসময় তা না, কম বেশি করে দেখেন। এটা আমি একটা স্ট্যান্ডার্ড বলছি, যে সাধারণত। এখন আপনি যদি সাধারণত একটু অন্যরকম কিছু করতে পারেন, করেন, সমস্যা নাই। কিন্তু মানে আমরা একটু ভেরিয়েশন, এটা এক্সপেরিমেন্ট করতেই পারি। এখানে এই ক্রিয়েটিভ কাজে এটা হচ্ছে বিষয়, যে আপনার পূর্ণ স্বাধীনতা আছে, আপনি ভিন্ন কিছু চিন্তা করতে পারেন, ট্রাই করে দেখতে পারেন, কোনো বাধা নেই। কারণ হয়তো সেইভাবে নতুন কিছু একটা বের হইতে পারে, হ্যাঁ, যা হয়তো আমরা আগে ওইভাবে চিন্তা করিনি। রেট্রেস এখানে দেখেন, আমরা রেট্রেস দিলাম, এবং এই যে রেট্রেসের মধ্যে এই জায়গাটায় আমরা একটা ম্যাপ দিয়ে দিতে চাই, বিট ম্যাপ। এভাবেই তো করছেন না, বিট ম্যাপ? জি স্যার। এখন যারা প্র্যাকটিস বেশি বেশি করছেন তাদের নিশ্চয়ই এগুলো বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আমি ওই সেম এটাই দিলাম মেটালের জন্য। এবং এবার আমরা যেটা করব, এই মেটালটা আমি এটাকে একটু সেপারেট করে ফেলবো। যেমন ধরেন এই পার্টটা, এই বডির পার্টটার মধ্যে মেটাল দিব, এগুলা গ্লাস থাকুক। তো আমি এটাকে যদি ডিটাচ করি, এমনিতেও দেওয়া যায়, বাট আমি ডিটাচ করে দিচ্ছি, ডিটাচ। ওকে, ফাইন, এটা না ডিটাচ হয়ে গেল, এটা ডিটাচ হয়েছে এই অংশটা। এটার মধ্যে আমরা মেটাল অ্যাসাইন করলাম, মেটাল। এবার যদি আমরা ওভারঅল এটাকে একটা রেন্ডার দিই, দেখেন এটা কিন্তু মেটাল, কিন্তু ওই রিফ্লেকশন থাকার জন্য মেটালটা বেশি গ্লসি মনে হচ্ছে না? জি স্যার। টু মাচ। তার মানে এটাও হয়তো বা আমাদের এই মেটাল যেরকম আছে, যেহেতু এখানে গ্লাস, এগুলো গ্লাস মেটাল কাছাকাছি অনেকটা মনে হচ্ছে, বাট এটা তো এরকম হবে না। তার মানে আমাদের এটার এই ম্যাপটা চেঞ্জ করতে হবে। তখন আমরা কি করবো, এটার ম্যাপটা চেঞ্জ করে দিব।
মেটালের জন্য আমরা কি এর আগে অন্য কোনো ম্যাপ দিছিলাম? হ্যাঁ, এখান থেকে ইউজ করছি। ওইখান থেকে ইউজ করেছিলেন স্যার। আচ্ছা, যাই হোক, মেটালের রিফ্লেকশনের জন্য ভিন্ন ম্যাপ আছে। এই যে এটা একটা মেটাল, এদিকে লাইট টাইট পড়ছে, এরকম আমরা বুঝাইতে পারি। এটা ভালো আগের থেকে বেটার। তো আমরা এটার মধ্যে হয়তো গ্লাস দিলাম, যদি উপরের টাইম মেটালটা দিয়ে দেখি, তারপরে বলবো এটা কিন্তু একদমই স্ট্যান্ডার্ড একটা লাইট। হ্যাঁ, এটা তো সূচনা, আপনারা ফিউচারে স্যার স্ট্যান্ডার্ডে কি হচ্ছে ওই যে আপনি গ্লাস তো অনেক কালারিং থাকে, যেমন ওই কালারিং গ্লাস করতে পারবো স্যার? হ্যাঁ, কালার গ্লাস স্ট্যান্ডার্ডে করা টাফ না? হ্যাঁ, এটা খুব টাফ। কালার গ্লাসটা স্ট্যান্ডার্ড এমনি করা যায় না, বিভিন্ন কলা কৌশল করে আপনি কিছুটা ইফেক্ট আনতে পারেন। এটা তো স্ট্যান্ডার্ড, বুঝতেই পারছেন। তারপরে এই যে এখন এটা মেটাল, দেন সবগুলোর মধ্যে মেটাল দিয়ে দিচ্ছি উপরে নিচে। হ্যাঁ, বুঝছেন, এই পুরো জিনিসটার মধ্যে মেটাল। এভাবে যদি দেখি, লাইটিং একবার যখন সেট করা হয়েছে, এই যে মেটাল। তো এই ধরনের অনেক কিছু চেঞ্জ করে দিচ্ছে। তো দেখেন যে লাইটে কিন্তু আমাদের অনেক কিছু পরিবর্তন করে। হ্যাঁ, পুরো বিষয়টার মধ্যে আমরা কিন্তু ব্যাপক একটা পরিবর্তন দেখতে পাই, রাইট? এই যে দেখেন মেটালের। তো এই এক্সপেরিমেন্ট গুলো আপনারা করবেন, ঠিক আছে? আজকে দেখেন একটা না, আমরা চলে আসছি একদম 50-এ, 10টা 50। হ্যাঁ, ক্যামেরা। তারপরে ভাবছিলাম আজকে এটা ছোট হবে, যাই হোক। এখানে আমরা আজকে যতটুকু দেখলাম, এর মধ্যে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। এনি কোশ্চেন? এই লাইট সেটিংটা কি যে আমরা যদি রুমের ভিতরে ভিডিও করি কিংবা গ্রিন স্ক্রিনের সব জায়গা থেকে একই রকম সেটিং স্যার? হ্যাঁ, এটা হ্যাঁ, যদি আপনি একটা রুমে যদি ভিডিও করেন, বুঝছেন, ওইখানে আপনার এই বিষয়গুলো না একটু খেয়াল রাখতে হবে। মানে একদিকে আপনার মেইন লাইটের যে বিষয়টা, ওইটা মেনটেন করতে হবে। মেইন লাইট যেদিকে থাকবে তার অপোজিট সাইডে এবং ব্যাকে দুইটা লাইট সোর্স বা মানে ইলুমিনেশনের ব্যবস্থা রাখতে হবে। আদারওয়াইজ ওই সাইডগুলো ডার্ক হয়ে যাবে। এমনিতেও তো ধরেন বিয়ে শাদীর অনুষ্ঠানে বা ইয়েতে করলে অনেক সময় মানে হ্যান্ড হেল্ড লাইট ধরেও কিন্তু লাইটিংটা করে না, ওইটা দিয়েও কিন্তু অ্যাডজাস্ট করার চেষ্টা করে। এবং আপনার আলটিমেটলি ক্যামেরার ভিতর দিয়ে দেখলে তখন বোঝা যায় যে বিষয়টা ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আচ্ছা, আর স্যার হচ্ছে অবজেক্ট যদি দুইটা বা যদি আরো বেশি যদি হয় এবং সেগুলো হাইট যদি কম বেশি হয়, ছোট বড় হাইট থাকতে পারে, সেক্ষেত্রে কি ওইভাবে লাইটিং সেটআপ করলে চলবে? ওইটা তো রুমের লাইটিং। একটা রুমের লাইটিং এর বিষয়টা কিন্তু ভিন্ন। এটা একটা মনে রাখতে হবে যে প্রোডাক্ট লাইটিং, তারপরে মানে প্রোডাক্ট লাইটিং বা কোনো পার্সনের উপরে যখন আমরা একটা শুট করি, অ্যাক্টর অ্যাক্ট্রেসকে যখন ডাইরেক্ট দেখানো হয় অথবা একটা প্রোডাক্ট যখন দেখানো হয়, তখন তো এই গ্রামারটা পুরোপুরি ফলো করতে হবে। কিন্তু একটা রুমের যখন আপনি লাইটিং করবেন, একটা রুমের মধ্যে অনেক ফার্নিচার থাকতে পারে, তাই না? এটা একটা ভালো প্রশ্ন করছেন। একটা খাট থাকতে পারে, একটা চেয়ার থাকতে পারে, টুল থাকতে পারে, এবং একটা ঘরের মধ্যে সবকিছু কিন্তু আমার সমানভাবে ভিজিবল হওয়ার দরকার নাই। বরং যদি সবকিছু সমানভাবে ভিজিবল হয়, সেটাই অ্যাবনর্মাল হবে, বুঝছেন? কারণ একটা ঘরের মধ্যে আলো ছায়া থাকতেই পারে। হ্যাঁ, তো ওইখানে আমরা ওইটা করব না। ওই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আলোর যে বিপরীত বর্গীয় সূত্র, সেটাকে ফলো করে যদি আমরা লাইটটা সেট করি, এটা অলরেডি আমি প্রথমে দেখিয়েছিলাম আমাদের যে প্রথম শুরুর দিকে, না মনে আছে নিশ্চয়ই? হ্যাঁ, শুরুর দিকে আমরা দেখছি। আমি আবার ওইটা একটু দিলে যা দেখতে পারি, এটা হচ্ছে 3 লাইট। 3 লাইটের বিষয়টা হচ্ছে এটা একটা মানে যেটা বলা হয় যে প্রোডাক্ট লাইটিং এবং অ্যাক্টর অ্যাক্ট্রেসের ক্ষেত্রে যখন পার্সন ইম্পর্টেন্ট, যে আমি অ্যাক্টর বা অ্যাক্ট্রেসকে আমি দেখাচ্ছি স্ক্রিনে, তখন তার যে ফেস বা তার যে বডি বা ফেসটাকে যদি আমরা ওইভাবে তুলে আনতে চাই, সেই ক্ষেত্রে আমাদের এই লাইটিংটা গুরুত্বপূর্ণ। মডেল, হ্যাঁ, ফ্যাশন মডেলিং বা এই ধরনের ক্ষেত্রে এই লাইটিং গুলো গুরুত্বপূর্ণ। অথবা মনে করেন যে ওয়েডিং লাইটিং এর যে ব্যাপারগুলো থাকে, বিয়ের সাথে বরকনের, ওই সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কিন্তু আপনি একটা রুমের ক্ষেত্রে যখন লাইট করবেন, সেই ক্ষেত্রেও 3 লাইটের ব্যাপারটা তো এটা সাধারণত থাকে। সাধারণত ইন্টেরিয়রের ক্ষেত্রে যে লাইটটা হয়, ওই লাইটটা কিন্তু আপনার এগুলা অ্যাডভান্স লাইটের ক্ষেত্রে আমাদের এত কিছু মাথায় না নিলেও হয়। এই যে দেখেন, এখানে আমি একটা লাইট করছিলাম, এই লাইটের ক্ষেত্রে নিশ্চয়ই মনে আছে, এখানে আমরা ইনভার্স স্কোয়ারটা যদি অন না করতাম, তাহলে এখানে কি অবস্থা হইতো, এটা আমরা শুরুতে দেখেছি, তাই না? শুরুতে আমরা এটা দেখছিলাম। জি স্যার, দেখছি।
দেখেন এখানে বোধহয় কোনো কিছু লক ছিল, ফ্রন্ট ভিউপোর্ট লক ছিল, তো ও বেটা ফ্রন্ট ভিউপোর্ট নিচ্ছিল। এই যে এই দেখেন এখানে কিন্তু একটা আলো ছায়ার অনেক বিষয় আছে। হ্যাঁ, এটা কিন্তু ভিন্ন বিষয়। এখানে যদি আমি চাই যে আমার এই ছবিটাকে আমি ক্লিয়ার করব, তাহলে হয়তো বা আমি এটার মধ্যে আলাদাভাবে লাইট সেট করব, বুঝতে পারছেন? সেক্ষেত্রে কিন্তু আমার এই টেবিলটা দেখেন একটু ডার্ক আছে, হয়তো আমি এটা ডার্কই চাচ্ছি, আমার রুমটা এরকম। আর এই রুমে যদি আমি ক্যামেরা সেট করি, আলো ছায়া এগুলো কিন্তু থাকবে। এক কথায় স্যার রুমেরটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি লাইটটা সেটআপ করে নেব। এক্স্যাক্টলি। এই যে ধরেন এটা আমার রুম, তখন এই যে রুমের ক্ষেত্রে মডিফাই, ধরেন আমি ওয়াইড অ্যাঙ্গেল বললাম 28 এরকম। 28 এ যে মানে আমি ফোকাল লেন্থটা চেঞ্জ করলাম যেন এই পাশের ওয়ালটাও দেখতে পারি, বুঝতে পারছেন? এই পাশের ওয়ালে কিন্তু আমি কোনো লাইট সেট করিনি, এই জন্য আমি একটু এটা ক্যামেরার অ্যাঙ্গেলটা চেঞ্জ করে দিলাম। এখন দেখেন এই পাশে লাইট নাই, কিন্তু এই লাইটগুলোর কারণে কিন্তু এদিকেও একটা আলো হচ্ছে, বাট আমার রুফটা কিন্তু ডার্ক না, বাট রুফটা একটু অন্ধকার এর মধ্যে পড়ে গেছে, এই দিকটা অন্ধকারে পড়ে গেছে। এটা অনেক দূর থেকে বড় একটা হল রুমের মতো, ঠিক আছে? তো এখানে একটা আলো আধারি একটা ব্যাপার আছে, অনেকগুলা লাইট, যে কারণে আমরা এরকম পাচ্ছি। এই ছবিটা যদি আমি হাইলাইট করতে চাই, হয়তো ছবির মধ্যে আমাকে আলাদাভাবে একটা স্পটলাইট বা কোনো একটা লাইট ফেলতে হবে ছবিটার মধ্যে, ছবিটাকে তুলে আনার জন্য। সেক্ষেত্রে আমরা কি করব, মেবি তখন আমরা ইউজ করতে পারি টার্গেট স্পট ইউজ করতে পারি। টার্গেট স্পট দিয়ে ধরেন যেমন এই ওয়ালে আমার পেন্টিংসটা আছে, সো আমি এই ওয়ালে এভাবে হয়তো লাইটটা সেট করতে পারি। সেট করে নিয়ে এই লাইটের আপাতত টার্গেটটা অফ করে দিলাম। দেন এটার যে হট স্পট, এই যে ভ্যালুগুলো, এটাকে কমায়, ও এটা আমি একটা ভুল ওয়ালে, এটা আমার বোধহয় এই দেয়ালে আছে, রাইট? সম্পূর্ণ ভিন্ন এখানে, এটা কিন্তু আমাদের এই যে এই জায়গায়, সো বেটার হবে ওইটাও আনতে পারতাম, কিন্তু এটা আবার আনতে যে সময় নষ্ট হবে। এই যে এখানটায় সেট করলাম এবং এটার আপাতত টার্গেটটা অফ করে দিচ্ছি, তাহলে হবে কি আমার লাইটটা মুভ করতে সুবিধা হয়। এই যে আমি হয়তো এই লাইটটাকে ঠিক এটার উপরে ফেলছি এবং এটা মেবি আমি একটু বড় করে দিচ্ছি, স্পট ফলো, একটা স্পট লাইট ফেললাম। তারপরে বলি এটার জন্য একদম রিয়েল ওয়ার্ল্ডের লাইটকে সিমুলেট করে এরকম লাইট কিন্তু আছে। এগুলো সবই যে বললাম যে লাইট নিয়ে 4 বছরের কোর্স আছে। এই যে দেখছেন, এখন কিন্তু এটার মধ্যে লাইটটা ফেলছি, তো এই লাইটের সাইজ হয়তো বা আমি একটু আরো ছোট করতে পারি মেবি, হ্যাঁ সেটা ডিপেন্ড করবে। এই যে হ্যাঁ, এটাকে হাইলাইটেড করার জন্য তখন এখানে আমি একটা এই জায়গায় আমি একটা লাইট দেখাই দিতে পারি, অন্য কোনো কিছু আরেকটা লাইট ওরকম নিয়ে একটা মডেল তৈরি করে এখানে হয়তো দেখাই দিতে পারি যে এখানে একটা লাইট আছে, ওই লাইটটা এখানে আলো পড়ছে কোনো একটা জায়গা থেকে। ক্লিয়ার? জি স্যার, অনেক সময় না দেখালেও তো হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় না দেখালেও হয়। না দেখালে হয়। এই যে এখন দেখেন এই ওয়ালটা, এখন এই রুমটার মধ্যে দেখেন লাইটিংটা আমি একটু বড় করে করি, তাহলে বুঝবেন যে এইটা আমরা আজকে যে ইনভার্স স্কয়ার ল, এই যে আলোর বিপরীত বর্গীয় সূত্র যেটা শিখলাম, যদি এই জিনিসটা আমরা ইউজ না করতাম তাহলে কিন্তু আমাদের লাইটের মধ্যে আমরা এই জিনিসগুলো ক্রিয়েট করতে পারতাম না, রাইট? আচ্ছা, আমি একটু বড় করে একটা রেন্ডার দিচ্ছি, দেখেন এখন দেখছেন ওভারঅল একটা আলো ছায়ার ব্যাপার আছে না? জি স্যার। এই যে একটা রিয়েলিস্টিক ব্যাপার কিন্তু আছে, তাই না? বিভিন্ন কালারফুল লাইট আমরা এখানে ব্যবহার করছি এবং তার ফলে দেখেন এই পেইন্টিংস এর মধ্যে লাইট, এটা দেখেন একটু ডার্কের মধ্যে আছে, ঠিক আছে? এটাকে যদি আমরা এখন এটার মতো আলো যদি প্রয়োজন হয় আমরা দিব, উপর থেকে একটা লাইট নামাই দিয়ে টেবিলের উপর আলো তৈরি করতে পারি, হ্যাঁ সেটা ভিন্ন, ঠিক আছে? তো এখন এই ধরনের লাইটিং এর কিছু ইমেজ আপনারা কালেক্ট করে এগুলো একটা অ্যাসাইনমেন্ট নিতে হবে। আমি আসলে সাধারণত 50% ক্লাস হইলে তারপর থেকে কিন্তু আমি একটু সিরিয়াসলি কিছু অ্যাসাইনমেন্ট দেই, কারণ আমাদের তো তখন মনে করেন যে একটা অ্যাসেসমেন্ট করতে হবে না এট দ্য এন্ড অফ দ্য কোর্স। হ্যাঁ, ওইটা আমি আর 2-3টা ক্লাসের পরে দিব, এটা করবেন। তবে এখন স্যার আপনাকে একটা ফাইল দিছি, ম্যাক্স ফাইল দিছি আপনাকে পার্সোনালি, এই যে হচ্ছে চ্যাট বক্সে। স্যার ওইটা একটু কাইন্ডলি আপনার ম্যাক্সে ওপেন করবেন। হ্যাঁ হ্যাঁ শিওর। তো বুঝতে পারছেন এই বিষয়টা? তাহলে আমরা, আমার মনে হয় যে আমরা এতটুকু বুঝতে পারলাম। এখানে আরেকটা জিনিস, এটা আমরা দেখবো নেক্সট ডেতে। আমি এখানে এটা লিখে রাখি, এটা ভলিউমেট্রিক।
ওকে, ভলিউমেট্রিক লাইট এটা একটা অপশন, এটা আমরা নেক্সটেই দিব। আমাদের প্র্যাকটিসটা করতে হবে। হ্যাঁ, না এটা তাবিল নাকি? তাবিল কি? জি স্যার, এমনিতেই আমি একটুখানি লিখে ওই মানে শর্ট দিয়ে রেখে রাখছি, যে ওইটা আপনি অন করলে বুঝতে পারবেন। ডাউনলোড হয়েছে। ওকে, এখানেই তো রাখলাম না? কোন কোন ভার্সনে করছেন এটা? স্যার ম্যাক্স। হ্যাঁ, ভার্সনটা বলেন। 21 ভার্সন করছেন? স্যার এটা লেটেস্ট 21 20 21 20 20 স্যার 20 20 করছেন শিওর? জি স্যার 20 এ। এই ফাইলটা তো করাপ্টেড, এই যে। স্যার আমার এখানে তো অন হয়। আপনি কি 22 করছেন নাকি দেখেন? স্যার 22 হতে পারে স্যার, আমি হতে পারে কি, যে এখানে দেখেন 22 লিখি না, 22 হলে তো এটা ওপেন হবে না। স্যার 22 স্যার 22 22 হ্যাঁ, এই তো। তাহলে আপনি একটা কাজ করেন, যদি 22 হয়, আমি তো 21, যে এটা 21 না? জি স্যার। আপনি যে কাজটা করবেন, ফাইলে যে এখানে কি করবেন, সেভ অ্যাজ করবেন। সেভ অ্যাজে যে এই যে নিচে এখানে ক্লিক করে, এই যে দেখেন এখানে 20 আছে না? জি স্যার। আপনার এখানে 21 পাবেন আপনি। এই যে দেখেন আমার 20 19 18 সেভ করতে পারি। আপনি 21 দিয়ে সেভ করে পাঠান তো। জি স্যার, এখনই করে দিছি স্যার। আচ্ছা, 1 মিনিট। তো ম্যাক্সে সাধারণত আপনার ওই লোয়ার ভার্সন আপার ভার্সনে ওপেন হয়, আপার ভার্সনটা লোয়ার ভার্সনে ওপেন হয়। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, আমাদের কি স্যার হচ্ছে যে ইন্টেরিয়র যে হচ্ছে যে বিল্ডিং এর যে কাজগুলো স্যার, ওগুলো কি হয়েছে স্যার ক্লাস করানো? হুম হুম। স্যার বাড়িঘর তৈরির যে কাজগুলো ছিল, হ্যাঁ ওগুলো কি স্যার ক্লাস শেষ হয়েছে নাকি আমি মিস করলাম নাকি? হ্যাঁ, বলেন কোনটা? স্যার ইন্টেরিয়র? জি 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 স্যার, বাড়িঘর তৈরির যে কাজগুলো স্যার। হ্যাঁ, আর্কিটেকচারাল ভিজুয়ালাইজেশন। জি জি জি, সেটা কি স্যার ক্লাস শেষ হয়েছে ওগুলো নাকি না না, হবে? ওইগুলো আমরা প্রজেক্টের মধ্যে করব, এটা আসবে ও সামনে। আচ্ছা এখন আচ্ছা তো আমরা আচ্ছা। ওই ধরনের কাজগুলো করার জন্য যাবতীয় এলিমেন্ট গুলো দেখছি, ও তখন আচ্ছা অটোমেটিক্যালি যে কেউ এটা দিয়ে করতে পারে। স্যার দিয়েছি এবার। দিছেন না? জি স্যার। Okay. তাহলে স্যার এটা 22 এ থাকলে 22 এ যদি সেভ করে তাহলে 21 এ ওপেন হবে না, তাই তো? হ্যাঁ, রাইট। ডাউনলোড হচ্ছে 708 কেবি। ওকে, আপনি এটাতে জেপিজি ফাইলটা দেন নাই, এখানে মনে হয় কোন একটা জেপিজি ফাইল ইউজ করছিলেন। হ্যাঁ বলেন। স্যার এইটা একটু রেন্ডারিং করেন স্যার। এখানে একটা আজীব একটা প্রবলেম ফেস করছে, আমি কোনোদিন করি নাই এরকম, মানে এ পর্যন্ত যতগুলো কাজ। স্যার দেখছেন কয়টা জিনিস মিসিং? মিসিং তো না, এগুলোর মধ্যে কোনো ম্যাটেরিয়াল বা কিছু একটা দিবেন। স্যার ম্যাটেরিয়াল দি নাই, আমি শুধু হচ্ছে কাট ম্যাটেরিয়াল ইউজ করছি সবগুলোতে। হ্যাঁ, সেই ম্যাটেরিয়ালটা কই? এখানে আপনার ম্যাটেরিয়ালের একটা মিসিং দেখাইছে। আপনি যে ম্যাটেরিয়াল দিচ্ছেন না, ওই ম্যাটেরিয়ালের মধ্যে কিছু একটা মিসিং হয়েছে। ঠিক আছে, এটা এটা দেখাবে, সবই সমস্যা নেই। এই যে আপনার এখানে একটা রেটেজ দিচ্ছেন, রেটেজ দিয়ে এটা গ্লাস বানাইছেন। ওকে,
জি হ্যাঁ, এটা কি আপনি উপরেরটাকে গ্লাস বানাইছেন? জি স্যার, উপরেরটা গ্লাস। উপরেরটা গ্লাস, তার মানে আপনি বলতে যাচ্ছেন যে এটা হচ্ছে আপনার গ্লাস, রাইট? জি এটা আপনার গ্লাস, কিন্তু এগুলো তো আপনার গ্লাস না, ঠিক না? না, ওইগুলো কাঠ। আচ্ছা, কিন্তু পুরাটা কি একটা গ্রুপ? জি স্যার, পুরোটা একটা গ্রুপ। ওকে, ফাইন, পুরাটা একটা গ্রুপ। সেই ক্ষেত্রে এই যে ম্যাটেরিয়াল আপনি যদি নেন, স্যার আপনার কাঠের এই যে তো নিচের পার্টটা আসছে, বাট ওই যে পা দুইটা মানে ইয়েটা আসছে না, ওই যে কোনটা? দুইটা আমি অ্যাঙ্গেল করছি। এই অ্যাঙ্গেল দুটো আসছে না, তাই তো? হ্যাঁ, এই অ্যাঙ্গেল দুইটা মিসিং হচ্ছে। এই যে এটা আনগ্রুপ করে নাকি, অ্যাঙ্গেল দুটার মধ্যে কোন ম্যাটেরিয়াল দিবেন সেটা কাঠই একটা দিচ্ছি ফ্যাক্টর। স্যার। ম্যাটেরিয়াল ভুলক্রমে অন্য কোনো ম্যাটেরিয়াল যদি পড়ে, না তাহলে স্যার, ওটা আমি কিন্তু গ্রুপ করছি, গ্রুপ করে একবারে হচ্ছে ম্যাটেরিয়ালটা বসাই দিচ্ছি। আচ্ছা, এই দুটার মধ্যে না? জি স্যার। ও আচ্ছা, ভালো কথা, এটা নিশ্চয়ই আপনি লাইন দিয়ে করছেন, জি স্যার, লাইন দিয়ে করছি। এবং লাইনটা আপনি রেন্ডারেবল করেন নাই। এই যে আপনি লাইন রেন্ডারেবল না করলে হবে? দেখাইছিলাম না রেন্ডারেবল, স্যার এখন বুঝতে পারছি। বুঝছেন? জি স্যার, আমি তো ভাবছি প্রথমে আমি সিলিন্ডার, ভুলে গেছি স্যার। লাইনটা রেন্ডারেবল করতে হবে লাইন দিয়ে যদি করেন, আর নইলে কনভার্ট করলে হইতো। হ্যাঁ, কনভার্ট করলেও হতো। হ্যাঁ, তো এইটাই কারণ। ক্লিয়ার? জি স্যার। এই জন্য যে প্রত্যেকটা জিনিস যে বিষয়গুলো বলা হয়, প্রতিটা খুঁটিনাটি বিষয় কিন্তু আসলে গুরুত্বপূর্ণ, বুঝছেন? একটার থেকে আরেকটা গুরুত্ব বেশি। তো যাই হোক, আর কারো কোনো প্রশ্ন? ও আচ্ছা, আমি অ্যাসাইনমেন্ট যেটা বলছিলাম, আপনারা কিছু, হ্যাঁ কনভার্ট করার নিয়মটা স্যার একটু। কোনটা ওই যে কনভার্ট? স্যার বললেন যে কনভার্ট করা যায়, ওইটা আর কি। কোন কনভার্ট? ও আচ্ছা, এই যে এটাকে এই কনভার্ট আমরা করি না, এই যে রাইট বাটন কনভার্ট টু এডিবল পলি, আমরা যে পলি মডেলিং এ কনভার্ট করে নিই না, সেটা বলছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওইটা হ্যাঁ, এটাকে লাইনটাকে যদি পলি করে ফেলতো, তাহলে তখন আর ওই রেন্ডারেবল অন অফ কোনো ফ্যাক্টর হইতো না, বুঝতে পারছেন? আচ্ছা, এরকম 5টা ইমেজ, অন্তত 5 থেকে 10টা ইমেজ আপনারা কালেক্ট করবেন বিভিন্ন ধরনের। আমি একটা নমুনা দেখাই, যেমন ভ্যান গগের একটা ইমেজ পেইন্টিংস আছে, পটেটো ইটার্স, পটেটো, ভ্যান গগের পটেটো ইটার্স, একটা বিখ্যাত ছবি, বুঝছেন? এই ছবিটা দেখেন, এটা দেখছেন একটা লাইটিং, এখানে একটা লাইটিং করছে না? জি স্যার। এটা কিন্তু সে আঁকছে, কিন্তু দেখেন এটা অনেক বিখ্যাত ছবি কিন্তু, হ্যাঁ, ভ্যান গগের পটেটো ইটার্স। এই যে দেখেন, বিভিন্ন ভার্সনে এই ছবি সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। এটা এইসব ছবি তো এখন আর কেউ কিনতেও পারবে না, বা এটা যাদের কালেকশনে আছে বড় কোনো ইয়েতে হয়তো আছে, কি বলে, গ্যালারিতে, তাদেরই প্রপার্টিজ। এই যে এরকম এই সাইজের একটা ছবি, কিন্তু এখানে দেখেন সে কিন্তু একটা লাইট তৈরি করছে। তো পেইন্টিংস এর মধ্যে যেমন আছে, এরকম এই ধরনের লাইটের বিভিন্ন ধরনের ইয়ে আছে, মানে এমনি বাস্তব ছবিও আছে। তো লাইটিং যেখানে শো করে, এটা যেমন ভ্যান গগের একটা বিখ্যাত ছবি, লাইট আছে এখানে। এই টাইপের আরো যদি কোনো পেইন্টিংস থাকে, একটা দুইটা পেইন্টিংস, হ্যাঁ, তারপরে মনে করেন যে কোনো ইমেজ, হ্যাঁ, কোনো একটা ইন্টেরিয়রের মধ্যে যেখানে লাইটিং এর বিষয়টা প্রাধান্য পাইছে, এটা একটু আপনাদের খুঁজে বের করতে হবে। যদি খুঁজে বের করতে পারেন ওই ধরনের কিছু ইমেজ, অ্যাটলিস্ট 5টা ইমেজ সবাই যদি কালেক্ট করেন, 5টা ইমেজ কালেক্ট করতে গেলে তো আপনাদের না হলেও 15টা ইমেজ দেখতে হবে, তাই না? তাহলে আস্তে আস্তে একটু লাইটের বিষয়গুলো একটা অ্যাওয়ারনেস তৈরি হবে, যে লাইটটা কিভাবে ইউজ করা হচ্ছে। পেইন্টিংস এর মধ্যে দেখলে যেটা সুবিধা হয়, যে আমরা বুঝি যে একজন পেইন্টার সে কিভাবে লাইটের ব্যাপারটা ভাবছে। এটা কিন্তু টাফ, যে এখান থেকে এই জায়গায় একটা বাতি ঝুলছে, এদিকে আলোগুলা এদিকে ছড়াই গেছে, হ্যাঁ, শ্যাডোটা পিছনে শ্যাডো কিভাবে কোন দিকে পড়বে। প্রত্যেকটা পেইন্টিংস এর মধ্যে কিন্তু আলো ছায়ার ব্যাপারটা থাকে, এটা তো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক না? জি স্যার। এবং এই কাজটা করার আগে ভ্যান গগ কিন্তু অনেক ধরনের স্টাডি করছে, করে নিয়ে তারপরে একটা ফাইনালি একটা কাজ করছে। এই বিষয়গুলো একটু আপনারা স্টাডি করবেন, ঠিক আছে? তো অন্তত 5টা ইমেজ, এরকম 5টা ইমেজই করবেন। আর হচ্ছে যে একটা ইন্টেরিয়র করবেন, এটা অ্যাসাইনমেন্ট। আমি 2টা অ্যাসাইনমেন্ট দিচ্ছি। আরেকটা অ্যাসাইনমেন্ট হচ্ছে সবাই একটা করে
ইন্টেরিয়র মানে একটা রুম তৈরি করবে। এখন তো একটা রুম আমরা সবাই বানাইতে পারি, তাই না? জি, ইতিমধ্যে স্যার। কিন্তু আমরা অনেক কিছু শিখে ফেলছি। জি, এই যে স্যার। মাত্র কয়টা ক্লাস করলাম, 11টা ক্লাস, 10:30 আসলে এখানে কয়েকটা জিনিস বাকি আছে, আমরা নেক্সটে দেখবো। আমি রেড কালার দিয়ে রাখছি। এই 10:30টা ক্লাসে আপনারা কতটুকু আগাইছেন শুরুর থেকে আপনারা নিজেরাই বুঝতেছেন। এখন এখন কিন্তু অনেক কিছু চাইলে করতে পারেন, ঠিক না? একটা ইন্টেরিয়র রুম কিন্তু আপনারা করতে পারেন। আমরা গাইডলাইনে পরে যাব, আপনারা এখন আপনাদের ইচ্ছা মতো করেন, মাপঝোক ব্যাপার না, প্রপোর্শনেটলি করেন। প্রপোর্শনেটলি একটা ইন্টেরিয়র তৈরি করেন, করে হ্যাঁ ওই ইন্টেরিয়র ম্যাক্সের ফাইল আপনাদের ড্রাইভে রাখেন এবং একটা রেন্ডারও করেন, রেন্ডার ফাইলটাও রাখেন। আর এই 5টা ইমেজ এটা একটু রাখবেন ডেট দিয়ে, মানে অ্যাটলিস্ট 5টা ইমেজ কালেক্ট করবেন যারা নাকি লাইটিং ইফেক্ট শো করছে। হ্যাঁ, এই টাইপের। এখন ঠিক হচ্ছে আছে? আমি আমি একটু নিয়মটা বলে দিই আপনাদেরকে, আপনারা কিভাবে সাবমিট করবেন। হুম। আমরা হচ্ছে এই অ্যাসাইনমেন্ট সাবমিশন গুলো নিব গুগল ক্লাসরুমে, classroom.google.com। আমি আপনাদেরকে একটা কোড দিব, আপনাদের সবাইকে গুগল ক্লাসরুমে গিয়ে জয়েন লেখা থাকে, ওই জয়েনে যখন আপনি ক্লিক করবেন আপনাকে বলবে ক্লাসরুমে একটা কোড দিতে। যেমন আরিফ স্যারের ক্লাসরুমে যদি আপনারা এন্টার করতে চান আপনাকে একটা কোড দিতে হবে। ওই কোড দিলে আপনারা নোটিশ বোর্ডে যেমন দেখেন এরকম একটা নোটিশ বোর্ড পাবেন, লেখা থাকবে ক্লাস ওয়ার্ক। ওই ক্লাস ওয়ার্কে লেখা থাকবে যে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট 1 অ্যাসাইনমেন্ট 2 এরকম। তারপর সেখানে আপনার নাম রোল নাম্বার দিয়ে আপনার ইনপুট বক্স পাবেন যেখানে আপনি আপনার লিংকটা শেয়ার করবেন। আর ক্লাসরুম তো আশা করি আমরা সবাই ব্যবহার করতে পারি, তাই না? পারি, কিন্তু লিংক শেয়ার করবো মানে কিসের লিংক? আচ্ছা, আপনি যে কাজটা করবেন এই কাজটা আপনি ড্রাইভে আপলোড দিবেন। আচ্ছা আচ্ছা আপনার নিজের ড্রাইভে আপলোড দিবেন, ওই ফাইলটার লিংকটা শুধু শেয়ার করবেন ওই শীটের মধ্যে, আচ্ছা বুঝছি। যাতে করে স্যার যখন হচ্ছে আপনাদের ক্লাস যখন দেখবেন বা কাজগুলো যখন দেখবেন ওই একটা শীটের মধ্যে যে 20, 22 জন 25 জন আছেন সবার লিস্ট থাকবে, একটা একটা করে ক্লিক করে দেখতে পারবে আর কি, ডাউনলোড করে। আচ্ছা